বারাসাতের বালিকা বিদ্যালয়ের ঘটনা নিয়ে শহরে খুব শোরগোল চলছে। এত বড় শহরে বালিকাদের শিক্ষার জন্য আজ পর্যন্ত কোনো ব্যবস্থা করা গেল না। একবার উদ্যোগ হয় ও ভেস্তে যায়। খ্রিস্টীয় ধর্ম প্রচারিকাগণ দু একটি স্কুল খুলেছেন অবশ্য, কিন্তু সেখানে সম্ভ্রান্ত দেশীয় ব্যক্তিগণ কেউই তাদের কন্যাদের পাঠাতে চান না। মুসলমান সমাজে কঠোর পর্দা প্রথা, তাদের বালিকারা বাইরে পড়তে যাবে না। হিন্দু পরিবারের অবরোধ একটু একটু করে ভাঙছে, যদিও জাত নষ্ট হবার ভয় এখনো যায়নি। এই ভয় সম্পূর্ণ অমূলকও নয়। মিশনারিরা যেন রক্তলোলু ব্যাঘ্রের মতো জোর করে ছেলে মেয়েদের ধরে ধরে খ্রিস্টান করার জন্য ব্যগ্র। এই অবস্থার মধ্যে বারাসাত নামের এক ক্ষুদ্র পল্লীর স্থানীয় অধিবাসীদের চেষ্টায় একটি দেশীয় বালিকা বিদ্যালয় দিব্যি চলছে। এজন্য বারাসাতবাসীরা সারা দেশের প্রশংসাভাজন হয়েছিল। বিশেষত প্যারীচাঁদ সরকারের পরিশ্রম ও উদ্যোগকেই স্কুলটি চলছিল বলে সবাই তাকে ধন্য ধন্য করে। হঠাৎ একটি উল্টো ব্যাপার ঘটল। বারাসাতের ওই বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসবে একজন ইংরেজ সস্ত্রীক গিয়েছিলেন সভাপতি হিসেবে। একটি অল্প বয়সী বালিকার কবিতা পাঠ শুনে মোহিত হয়ে ইংরেজ পুরুষটি আদর করে তার গাল টিপে দেন। অমনি অভিভাবকদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। একদল বললে হিন্দু কন্যাকে ইংরেজ ছুঁয়েছে বলে মেয়েটির জাত গেছে। কেউ কেউ এমন কথাও বললে যে ইংরেজের স্পর্শে মেয়েটির শ্লীলতাহানি হয়েছে। সাহেবটি অপ্রস্তুতের এক শেষ পর্যন্ত ব্যাপার এমন দাঁড়ালো যে স্কুলটি উঠে যাবারই উপক্রম। স্কুলের শিক্ষকদের ধোপানাপিত বন্ধ হলো, এমনকি স্থানীয় জমিদার ডাকাত লেলিয়ে তাদের প্রাণে মারবারও চেষ্টা করলেন। শহরের পত্রপত্রিকায় এই বিষয় নিয়ে বাদানুবাদ চললেও বেশ কয়েকদিন। পথে ঘাটেও লোকের মধ্যে এই নিয়ে আলোচনা। হিন্দু সমাজের এমন ছুতমার্গের নিন্দে করলে অনেকে, আবার সাহেবদের সংস্পর্শ থেকে বালক বালিকাদের সম্পূর্ণ দূরে রাখারও পক্ষে কম লোক নেই। এই ঘটনায় সবচেয়ে বেশি মনে আঘাত পেলেন জন বিটন। এই দেশের মানুষের মন যদি এতখানি সংস্কারচ্ছন্ন হয়, তাহলে এদেশে বিদ্যার প্রসার হবে কি রূপে? সরকারি মহলেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিল। এদেশের লোকদের ইংরেজি শেখাবার জন্য সরকার ক্রমশই বেশি উদ্যোগ নিচ্ছিল বটে, কিন্তু উচ্চ শ্রেণীর রাজকর্মচারীদের মত হলো এই যে স্ত্রী শিক্ষার ব্যাপারে তাদের মাথা গোলাবার দরকার নেই। এ দেশীয়দের সঙ্গে ব্যবহারে সরকার সবসময় সতর্ক থাকতে চান। মিশনারিদেরও খানিকটা নিরস্ত করা দরকার। ভারতীয়রা অর্থনৈতিক ক্ষতির ব্যাপারটা বোঝে না, শুধু ধর্মে হস্তক্ষেপ করলেই তারা ক্ষেপে ওঠে। ডেভিড হিয়ারের স্মৃতিসভায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন জন বিটন। ডেভিড হিয়ার মারা গেছেন 6 বছর আগে, তবু প্রত্যেক বছর তার মৃত্যুদিনে শিক্ষিত হিন্দুরা সভার আয়োজন করে, তাকে স্মরণ করে। বক্তৃতা হয় ইংরেজি ও বাংলায়। বিটন বিস্মিত হয়ে দেখলেন কোনো কোনো বক্তা হিয়ার সাহেবের কৃতির কথাও উল্লেখ করতে গিয়ে অশ্রুপাত করে। এ যাতে সত্যিই বড় বিচিত্র। এক সাহেবের সংস্পর্শে এদের জাত নষ্ট হয়, আবার আরেক সাহেবের কথা মনে করে এরা কাঁদে। সেই সভাতে কয়েকজন বিশিষ্ট বাঙালির সঙ্গে পরিচয় হয় বিটনের। তাদের সঙ্গে আলাপ করে তিনি খুশি হলেন। তারা যথেষ্ট শিক্ষিত এবং উদার মনের মানুষ। আরও কয়েকটি সভা সমিতিতে দেখা হলো এদের সঙ্গে। ভারতীয়দের মধ্যে এরা অগ্রণী শ্রেণীর। পরে বিটন খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে এরাই এককালের ইয়ং বেঙ্গল নামে খ্যাত যুব সম্প্রদায়। ডিরোজিও নামে এক অকালমৃত ফিরিঙ্গি যুবক ছিল এদের শিক্ষাগুরু। এ দেশীয়দের মধ্যে ইংরেজি শিক্ষায় এরাই সবচেয়ে বেশি কৃতবিদ্য। তিনি আরও শুনলেন যে এদের মধ্যে যার নাম রামগোপাল ঘোষ, তার বাড়িতে প্রায়ই এরা একত্রিত হয়ে নানা রকম উচ্চাঙ্গের বিষয় নিয়ে আলোচনা করেন। বিটেন রামগোপাল ঘোষকে আমন্ত্রণ জানালেন যেন তিনি এক সন্ধ্যাবেলা বন্ধু বান্ধব সহ তার বাড়িতে চা পান করতে আসেন। রামগোপাল ঘোষ এলেন তার ঘনিষ্ঠ সুহৃদ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে। এদের মধ্যে একজন ব্যতীত আর সকলেই সাহিবি পরিচ্ছদে ভূষিত। যিনি ব্যতিক্রম, তিনি পরিধান করে আছেন ধুতি ও ফতুয়া, মাথায় বস্ত বড় টিকি। ইনি বিদ্যাসাগরের বন্ধু মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহনের সঙ্গে রামগোপালের পরিচয় হয়েছে বেশ কয়েক বছর আগে। এই পরিচয় বন্ধুত্বে পরিণত হওয়ায় একটি বিরাট সুফল ফলেছে। ইয়ং বেঙ্গলের দল ইংরেজি শিক্ষার ফলে কোণার দিকে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পূর্ণ বিস্মৃত হয়ে শুধু ইউরোপীয় সংস্কৃতি অনুকরণ করতেন। তারা মনে করতেন এই দেশের সবকিছুই কুসংস্কারে ভরা।
মদনমোহনের মাধ্যমে তাদের এই ভুল আস্তে আস্তে ভাঙল। তারা সন্ধান পেলেন সংস্কৃত সাহিত্যের বিরাট ঐশ্বর্যে। তারা বুঝলেন মাতৃভাষা বাংলার প্রয়োজনীয়তা। মদনমোহনের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে আলাপ হবার পর তারা টের পেলেন সংস্কৃত পণ্ডিতদের মধ্যে এমন মুক্তমনের মানুষ থাকতে পারে। এর ফলে পাশ্চাত্য জ্ঞানের সঙ্গে মিলন হলো ভারতীয় সংস্কৃতির, মানব প্রেমের সঙ্গে যুক্ত হলো দেশপ্রেম। বিজন খাতির করে বসালেন রামগোপাল ও তার বন্ধুদের। দু একবার শুধু তিনি ঈষৎ সংশয়পূর্ণ নয়নে তাকালেন মদনমোহনের দিকে। তিনি শুনেছিলেন ব্রাহ্মণ পণ্ডিতরা অপরের ছোঁয়া কিছু খায় না। তাহলে এই ব্রাহ্মণকে কি কিছু জলখাবার খাওয়ার অনুরোধ জানানো সঙ্গত হবে? ইনি অপমান বোধ করবেন না তো? চতুর মদনমোহন বিজনের সংশয় বুঝতে পেরে নিজেই সহাস্যে বলে উঠলেন, মহাশয়, আমি গোমাংস ভক্ষণ করি না, কিন্তু চায়ের সাথে খুব তৃপ্তি পাই এবং ইহাও জানি গোমাংস ভক্ষণকারীরাই অতি উত্তম চা প্রস্তুত করেন। বিজন বাংলা জানেন না, সুতরাং কথাবার্তা চলতে লাগলো ইংরেজিতেই। মদনমোহনও বেশ ইংরেজি জানেন, মাঝে মাঝে দু একটি শব্দে আটকে যান, তখন বাংলায় ইংরেজি প্রতিশব্দটি জেনে নেন রামগোপালের কাছ থেকে। মদনমোহন সুরসিক, হাস্যরঙ্গ ছাড়া কথা বলতে জানেন না, সেই জন্য অতি অল্পক্ষণের মধ্যেই আড়ষ্টতা কেটে গেল। বিজন অতি উচ্চ রাজকর্মচারী হলেও তার ব্যবহারে সেরকম কোনো ভাব নেই। প্রথমে কথা চলছিল আবহাওয়া নিয়ে। বাতাসে এখন অতি উৎকট তাপ। দুজন পাংখা পুলার ঘরে ঝোলানো বিশাল পাখাটি টানছে, তবু গরম কমে না। রামগোপাল বললেন, ইংল্যান্ডে এখন বসন্তকাল, বাতাস অতি স্নিগ্ধ। আমাদের এই দেশে গ্রীষ্ম ও শীতের মধ্যে আর কোনো ঋতু নাই। মহাশয়ের এই দেশের আবহাওয়া কষ্ট হইতেছে না? বিজন বললেন, তেমন কষ্ট কই, আপনাদের দেশে ঘন ঘন বৃষ্টি নামে। আমি বৃষ্টি বড় ভালোবাসি। বৃষ্টিপাত শুরু হলেই গবাক্ষে দাঁড়াইয়া বাহিরে দেখি। এত তীব্র ধারাবর্ষণ ইংল্যান্ডে নাই। মদনমোহন বললেন, শুধু বৃষ্টি দেখার সুফল নাই। বৃষ্টির সময় নগ্ন গাত্রে বাহিরে দাঁড়াইবেন, তাহাতে ঘামাচি মরিবে। বিটন হেসে উঠে বললেন, হ্যাঁ, ঘামাচিতে কিছু কষ্ট পাইতেছি বটে। ঘামাচির এই প্রকার ওষুধের কথা তো আমার জানা ছিল না। মহাশয়কে ধন্যবাদ। দক্ষিণারঞ্জন জিজ্ঞাসা করলেন, যতদূর জানি মহাশয় আগে সরকারি কর্ম করিতেন না, এখন এই পরিণত বয়সে হঠাৎ সরকারি কর্ম লইলেন কেন? বিটন বললেন, কারণ ভারতবর্ষে আসিবার আগ্রহ ছিল আমার। দক্ষিণারঞ্জন বললেন, সেই রকমই অনুমান করিয়াছিলাম। এই আগ্রহের বিশেষ কোনো কারণ আছে কি? তখন বিটন জানালেন যে সতীদাহের এক মামলার ব্যাপারে তার প্রথম ভারত সম্পর্কে আগ্রহ জাগবার কথা। তারপর থেকেই তিনি এদের সম্পর্কে অনেক পড়াশোনা করেছেন। কথায় কথায় তিনি জিজ্ঞেস করলেন, সতীদাহ প্রথা এদেশ থেকে সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে কিনা। রামগোপাল জানালেন যে সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে তা জোর দিয়ে বলা যায় না। দূর গ্রাম অঞ্চলে এখনো এরকম কিছু কিছু ঘটনা ঘটতে পারে, এমনকি এই শহরেও। তারপর তিনি কিছুদিন আগে তার বাড়ির সামনে সেই ঘটনাটি সবিস্তারে জানালেন। খুব সম্ভবত মেয়েটি সেদিন তার স্বামীর চিতায় পুড়ে মরতেই যাচ্ছিল। মেয়েটি এখনো রামগোপাল ঘোষের বাড়িতেই আছে। এখনো সে সম্পূর্ণ সুস্থ হয়নি, মাঝে মাঝে আত্মঘাতিনী হবার চেষ্টা করে। দক্ষিণারঞ্জন বললেন, ইহাই আশ্চর্যের কথা। অনেক বালিকা স্বেচ্ছায় মরিতে চায়, কেহ তাহাদের উপর জোর করে না। মদনমোহন বললেন, জোর নিশ্চয়ই করে, জোর করে এই সমাজ। অসহায় বিধবা বালিকা কোন ভরসায়, কার ভরসায় বাঁচিবে? রামগোপাল বললেন, অশিক্ষাই ইহার জন্য দায়ী। বালিকারা যদি কিছু শিক্ষা পাইত, তাহা হইলে নিজের জীবনের মর্ম বুঝিত। মহাশয়কে একটি প্রশ্ন করিতে পারি কি? আপনি সরকারি শিক্ষা বিভাগের অধিকর্তা, এদেশের বালিকাদের জন্য শিক্ষার ব্যবস্থা হইতে পারে না? বিটন হেসে উঠে বললেন, বালিকাদের জন্য শিক্ষা? এ দেশের মানুষ তাহা চায় না। আপনি বারাসাতের ঘটনা শ্রবণ করেন নাই? রামগোপাল বললেন, ওরকম দু একটি ঘটনাতেই পশ্চাৎপদ হইলে চলিবে কেন? আপনার গৃহে আসিবার পূর্বেই আমি এই বিষয়ে চিন্তা করিয়াছিলাম। মনে করিয়াছিলাম আপনার নিকট এই প্রসঙ্গ উত্থাপন করিব। স্ত্রী শিক্ষার জন্য আমরা কিছু করিতে পারি না? বিটন বললেন, এদেশে আসিবার আগে হইতেই আমি স্ত্রী শিক্ষা বিষয়ে চিন্তা করিতেছি। বালিকা স্কুল খোলা আমারও উদ্দেশ্য ছিল, কিন্তু এখন দেখিয়া শুনিয়া বুঝিতেছি এদেশে তাহা সম্ভব নহে। মদনমোহন বললেন, মহাশয়, এত অল্প সময়েই নিরাশ হইলেন কি প্রকারে? বিটন বললেন, বুঝাইয়া বলিতেছি।
আমি সরকারের শিক্ষা বিভাগের প্রধান, কিন্তু আমি ইচ্ছা করিলেই যাহা খুশি করিতে পারি না। অর্থ বরাদ্দের জন্য আমাকেও অন্যদের অনুমতি লইতে হয়। আমি দেখিলাম যে স্ত্রী শিক্ষা বিষয়ে ব্যবস্থা করিবার কোনো আগ্রহ সরকারের নাই। বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট হব হাউস আমার কথা হাসিয়া উড়াইয়া দিয়াছেন। তখনও আমি জেদ ধরিয়াছিলাম, প্রয়োজন হইলে নিজ জেব হইতে অর্থ ব্যয় করিয়া স্কুল খুলিব। আমি দ্বার পরিগ্রহ করি নাই, আমার নিজের সংসার নাই। যদি নারী জাতির সেবার জন্য কিছু করিয়া যাইতে পারি, তাহা হইলে আমার জীবন ধন্য হইবে। কিন্তু বারাসাতের ঘটনায় বুঝিলাম এদেশের মানুষই স্ত্রী শিক্ষা চায় না। দক্ষিণারঞ্জন লাফিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, আপনি যদি রাজি থাকেন, আমরা আপনার সঙ্গে আছি। আমরা আপনাকে সর্বাঙ্গীক সাহায্য করিব। রামগোপাল দক্ষিণারঞ্জনের মতন হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন না। তিনি ধীরে স্বরে বললেন, আমরা এই ব্যাপারে আপনার মতো সমান আগ্রহী। অবশ্য আপনি ভাবিতে পারেন আমরা নিজেরাই উদ্যোগী হইয়া স্কুল খুলিতেছি না কেন। আমরা জানি বহু লোক আমাদের প্রতিবন্ধকতা করিবে, বল প্রয়োগেরও চেষ্টা করিতে পারে। বালিকাদের কোনো প্রকার বিপদে জড়াইবার ঝুঁকি নিতে আমরা পারি না। তবে এই দেশের মানুষ রাজশক্তিকে খুব ভয় পায়। সরকার সাহায্য করুক বা না করুক, আপনি ব্যক্তিগতভাবে যদি অগ্রণী হইয়া কোনো স্কুল খোলেন, তাহা হইলেও লোকে আপনাকে সরকারের প্রতিনিধি মনে করিয়া ডরাইবে। আপনার পশ্চাতে থাকিয়া আমরা আপনাকে সর্বপ্রকার সাহায্য করিব। মদনমোহন বললেন, স্কুল খুলিলে তাহাতে ছাত্রী সংগ্রহের ভার আমার উপর ছাড়িয়া দিতে পারেন। ভুবনমালা ও কুন্দমালা নামে আমার দুটি কন্যা সন্তান আছে, তাহারাই প্রথম দুই ছাত্রী হইবে। আপনি কোনো সচ্চরিত্র বিবিকে শিক্ষাত্রী নিয়োগ করিবেন। বিটন সবিস্ময়ে বললেন, আপনি ব্রাহ্মণ, আপনার কন্যারা বাড়ির বাইরে আসিয়া পাঠশালায় যাইবে, সমাজে আপনি পতিত হইবেন না? মদনমোহন বললেন, কেন পতিত হইব? ব্রাহ্মণ কন্যাদের বিদ্যা অর্জন তো নতুন কিছু না, চিরকালই করিতেছে। দু চারটি উল্লুক না হয় নিষ্ঠি বন নিক্ষেপ করিবে, তা করুক। বিটন জিজ্ঞেস করলেন, স্ত্রী শিক্ষার চল আপনাদের মধ্যে আগেও ছিল বলিতেছেন? আমি কখনো শুনি নাই। মদনমোহন বললেন, আপনাকে কয়েকটি উদাহরণ দিতেছি। পুরাকালে নারীরা পুরুষের সমান শিক্ষিতা ছিল। কয়েকজন বেদের সূক্ত রচনা করিয়াছে। মহর্ষি বাল্মীকির শিষ্যা আয়ত্রী অগস্ত্য ঋষির আশ্রমে পাঠ গ্রহণ করিতে যাইতেন। ঋষি যাজ্ঞবল্ক্য গার্গী ও মৈত্রীকে ব্রহ্মবিদ্যা শিক্ষা দিয়েছেন। বিদর্ভ রাজার কন্যা রুক্মিণী নিজে পত্র লিখিয়া কৃষ্ণের নিকট পাঠাইয়াছিলেন, এ কথা মহাভারতে আছে। উদয়নাচার্যের কন্যা লীলাবতী কতখানি জ্ঞানবতী ছিলেন, দেখুন যে তিনি শঙ্করাচার্য ও মন্দন মিশ্রের তর্ক বিচারে মধ্যস্থতা করিয়াছিলেন। কর্ণাটকের রাজমহিষী এবং কবি কালিকা দাসের পত্নী ছিলেন পণ্ডিতা। বিশ্বদেবী নামে এক নারী গঙ্গা বাক্যাবলী নামে একটি গ্রন্থ রচনা করিয়া গিয়াছেন। খনা নামী এক নারী জ্যোতিষশাস্ত্র এমন উত্তম জানিতেন যে এখনো লোকে খনার বচন মান্য করে। আর কত উদাহরণ দিব? এত প্রাচীনকালেই বা যাইবার প্রয়োজন কি? হটি বিদ্যালক্ষ্মার নামে এক প্রসিদ্ধা রমণী বারাণসীতে টোল খুলিয়া বসিয়া এখানে রীতিমতো ছাত্রদের শিক্ষা দিতেছেন। তাহার কথা কে না জানে? বিচার বললেন, এসব কথা আপনারা জনসাধারণের মধ্যে প্রচার করিতেছেন না কেন? মদনমোহন বললেন, করিব, নিশ্চয় করিব। বালিকাদের শিক্ষার উপযুক্ত বহি আমি নিজে রচনা করিব। দক্ষিণারঞ্জন বললেন, যদি শীঘ্র কার্য শুরু করিতে চান, তা হইলে বিদ্যালয়ের ভবন আমি নিজে দিতে প্রস্তুত আছি। মির্জাপুরে আমার একটি বৈঠকখানা বাটি খালি রইয়াছে, সেখানেই স্কুল বসিতে পারে। বিটন বললেন, আজই চলুন না, শুভস্য শীঘ্র হোক। অল্পক্ষণের মধ্যেই বিটন এবং দক্ষিণারঞ্জনের জুড়ি গাড়ি ছুটে চলল মির্জাপুর, বাহির শিমুলিয়ার দিকে। দক্ষিণারঞ্জনের বৈঠকখানা বাটিটি সত্যিই দেখবার মতন। বড় বড় লিখান ও দালান সম্বলিত প্রাচীন ঠাটের একটি সুরম্য গৃহ। তার বাইরে চতুর্দিকে বাগান, বাগানে নানাবিধ ফলবান মূল্যবান বৃক্ষ। সেই উদ্যানটি আবার উচ্চ প্রাচীরে বেষ্টিত। একটি মাত্র প্রবেশদ্বার। বাগানটি আরো প্রশস্ত করবার মানুষে দক্ষিণারঞ্জন সম্প্রতি পার্শ্ববর্তী 5.5 বিঘা ভূমি 900 টাকা মূল্যে ক্রয় করেছেন। বাড়িটি দেখে সকলেরই পছন্দ হলো। সেরকম একটি বাড়ি ভাড়া দিলে কিছু না হোক মাসে 100 টাকা পাওয়া যাবে। তবু দক্ষিণারঞ্জন শুধু ফেলে রেখেছিলেন। মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে নিয়ে এখানে অবসর যাপনের জন্য আসতেন।
এখন এক কথায় বাড়ি ও সংলগ্ন জমি দান করে দিতে চাইলেন। মদনমোহন সন্তোষ প্রকাশ করে দক্ষিণারঞ্জনকে বললেন, দ্বারের কাছে মুষ্টিধারী দুটি দারোয়ান বসিয়ে দিলেই আর কুমোত্তবীরা কেউ ভেতরে ঢুকতে পারবে না। আর স্কুল পরিচালনার জন্য আমার বন্ধু ঈশ্বরচন্দ্রকে দলে টানতে চাই। ওরকম একজন কড়া ধাতুর মানুষ আসলেই দরকার। সিদ্ধান্ত হলো এই প্রশস্ত সুন্দর ভবনটিতেই স্কুল বসবে। অনেক কথা ঠিক হয়ে গেল সেখানেই। প্রশ্ন উঠল স্কুলের নাম কি হবে। রামগোপাল বললেন, ক্যালকাটা ফিমেল স্কুল বা কলিকাতা বালিকা বিদ্যালয়। এ তো খুব সহজ ও সঙ্গত নাম। বিজন বললেন, যদি ইংল্যান্ডের নারীর নামে স্কুলের নাম রাখা যায় তা হইলে হয়তো ভবিষ্যতে সরকারি সাহায্য মিলিতে পারে। মদনমোহন বললেন, ভিক্টোরিয়া বালিকা বিদ্যালয়, ইহা অতি উত্তম নাম। স্ত্রী বিদ্যালয়ের সহিত এই জগতের সর্বাপেক্ষা শক্তিশালিনী রমণের নাম যুক্ত রহিল। বিটেন বললেন, আমার ভগ্নীর সহিত কুইন ভিক্টোরিয়ার পরিচয় আছে, তাহাকে আমি লিখিতে পারি। বোধ করি সে রানীর সম্মতি আদায় করিতে সক্ষম হইবে। নামের প্রশ্নটি তখনকার মতো অমীমাংসিত থাকলেও স্কুল খোলা বিষয়ে কোনো দ্বিমত আর রইল না। অল্পকালের মধ্যে এক সোমবারে স্কুল শুরু হয়ে গেল। মদনমোহন তার দুই কন্যাকে স্কুল ভবনের ভেতর ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলেন দ্বারের পাশে। হাওয়ায় ফরফর করে উঠতে লাগলো তার দীর্ঘ শিখাগুচ্ছ, মুখে অনাবিল হাসি। স্কুল ভবনের সামনের উদ্যানে দাঁড়িয়ে শ্রীমতী রিডসডেল নামে এক উচ্চশিক্ষিতা মেম সাদরে ডেকে নিতে লাগলেন বালিকাদের। প্রথম দিন স্কুলে এলো 21টি বালিকা, কিন্তু ক্রমশ এই ছাত্রীর সংখ্যা কমতে লাগলো। বালিকাদের কোনো বেতন লাগে না, পুস্তক ও কাগজপত্রও দেওয়া হয় স্কুল থেকে। এমনকি যে সব বালিকার বাড়ি থেকে যাতায়াতের অসুবিধা আছে, স্কুল থেকে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। তবু কয়েক মাসের মধ্যেই ছাত্রীর সংখ্যা কমতে কমতে দাঁড়ালো 7-এ। ইতিমধ্যে শহরের কিছু মানুষ ও কয়েকটি পত্রপত্রিকা এই উদ্যমকে স্বাগত জানালেও বহু লোক আর বহু পত্রিকা নিন্দাবন্ধ ও কুৎসা রটনায় উঠে পড়ে লাগলো। এই বিদ্যালয়ে যায় নিতান্ত দুগ্ধপোষ্য বালিকারা, তবু তাদের নিয়েই আদিরসের রসিকতা চলল অঢেল। এক পত্রিকার বৃদ্ধ সম্পাদক লিখলেন, বাঘ ও ছাগলের মধ্যে যেমন শুধু খাদ্য ও খাদকের সম্বন্ধ, পুরুষ ও নারীর মধ্যেও তাই। বিটন, দক্ষিণারঞ্জন প্রমুখ কিন্তু এতেও দমলেন না। স্কুল তারা চালাবেনি। 7 জন ছাত্রী, তার জন্য মাসে প্রায় 800 টাকা খরচ। বিটন মনে মনে কল্পনা করে রেখেছেন, একদিন এই স্কুল বিশাল হবে, শত শত বালিকা এখানে পড়তে আসবে। তখন আরো বড় ভবনের প্রয়োজন হবে। সেই উদ্দেশ্যে তিনি ইতিমধ্যে কাছাকাছি আরো অনেক জমি কিনে ফেলেছেন। কিন্তু ছাত্রী সংখ্যা প্রতিনিয়ত কমতে থাকায় তার কল্পনা বুঝি ধূলিসাৎ হয়ে যায়। শুভার্থীরা বললেন, অপপ্রচারের ফলাফল যাই হোক, ছাত্রী সংখ্যা হ্রাসের আরেকটি কারণ আছে। মির্জাপুর হলো শহরের এক প্রান্তে। অত দূরে অভিভাবকরা তাদের কন্যাদের পাঠাতে ভয় পান। স্কুলটি হওয়া উচিত শহরের মধ্যস্থলে। বিজ্ঞানের পরামর্শের যুক্তি স্বীকার করে বললেন যে, তবে তাই হোক, শহরের কেন্দ্রেই গড়ে উঠবে নতুন বিদ্যালয় গৃহ। হেদুয়ার পশ্চিম পাশে অনেকখানি জমি খালি পড়ে আছে, বর্তমানে তা আগাছায় পূর্ণ, কিন্তু সেই জমির মালিক সরকার। ব্রিটেন সরকারের কাছে প্রস্তাব দিলেন যে মির্জাপুরের সমুদয় জমি ও অট্টালিকাটির বিনিময়ে সরকার তাদের এই হেদুয়ার জমি হস্তান্তর করুক। সরকার এতে আপত্তি করলেন না। ব্রিটেন নিজে যেন সরকারের লোক নন, তিনি এক্ষেত্রে দেশীয় সমাজের প্রতিনিধি। বৎসর দেড়েকের মধ্যে একদিন তিনি মহাসমারোহে নতুন বিদ্যালয় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ফ্রি মেশনরা এলো সমারোহ করতে। ডেপুটি গভর্নরের পত্নী লেডি লিটসারের হস্ত দিয়ে রোপণ করানো হলো একটি অশোক বৃক্ষের চারা। ব্রিটেন তার ভাষণে বললেন যে এই বৃক্ষ হোক প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মিলনের প্রতীক। আমি শুনেছি বাংলায় অশোক কথাটির অর্থ আনন্দ বনস্পতি। এই বৃক্ষটি শুধু দেখতে সুন্দর নয়, এর সঙ্গে অনেক শুভ ইচ্ছা মিশ্রিত হয়ে আছে। আমি এ কথাও শুনেছি যে প্রাচীনকালে ভারতীয় রমণীরা এই বৃক্ষের কোমল কোরক চিবিয়ে খেতেন তাদের সন্তানদের কল্যাণ কামনায়। আরো সুখের কথা এই যে ইউরোপীয় প্রকৃতি বিজ্ঞানীরা এই অশোক বৃক্ষের নাম রেখেছেন জোনেসিয়া অশোকা। এই নামের মধ্যে দিয়ে তারা স্যার উইলিয়াম জোনেসের স্মৃতিকে অমর করেছেন। এই মহাত্মা উইলিয়াম জোন্স এই দেশে তার জীবন ব্যয় করেছেন প্রাচ্য ও পাশ্চাত্য জগতের জ্ঞানের সম্মিলনের জন্য। এই বৃক্ষকে কেন্দ্র করে দূর দূরান্তের সেই জ্ঞান ছড়িয়ে পড়ুক।
নতুন ভবন নির্মাণ করতে ব্যয় হবে প্রায় ৮৪,০০০ টাকা। এর মধ্যে পূর্বের বাড়ি ও জমি ছাড়াও দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় দান করলেন আরও কয়েক হাজার টাকা। উত্তরপাড়ার বিদ্যুৎসাহী রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায় এগিয়ে এলেন সাহায্যের জন্য। বর্ধমানের মহারাজা ১,০০,০০০ মুদ্রা দিয়ে নিয়ম রক্ষা করলেন। একা ব্রিটেনে নিজের সঞ্চয় থেকে ব্যয় করলেন ৪০,০০০ মুদ্রার বেশি। তার একমাত্র উদ্দেশ্য ভবনটি যত তাড়াতাড়ি সম্ভব সমাপ্ত করা। তিনি স্বয়ং এসে প্রায়ই দেখে যান কাজ কতখানি অগ্রসর হলো। আবার অল্প সংখ্যক ছাত্রী নিয়ে মির্জাপুরে যে স্কুলটি টিম টিম করে চলছে, সেখানেও তিনি নিয়মিত যান তাদের উৎসাহ দিতে। একদিন তিনি মির্জাপুরের বিদ্যালয়ে এলেন ঈষৎ বিষণ্ণ বদনে। তিনি নেটিভদের ব্যাপারে এতখানি উৎসাহ হয়ে পড়েছেন, সর্বক্ষণ নেটিভদের সঙ্গে মেলামেশা করেন বলে তার সহযোগী কোনো কোনো রাজপুরুষ তাকে বিদ্রূপ করতে শুরু করেছেন। শুধু এই একটি স্কুল স্থাপন করেই ক্ষান্ত হননি ব্রিটেন। তিনি আরও স্কুল খুলতে উদ্যোগী হয়েছেন। বাংলা ভাষার উন্নতির জন্য তিনি চিন্তা করেছেন অনেকখানি। মাতৃভাষার মাধ্যম ছাড়া সুচারুভাবে শিক্ষা হতে পারে না, অথচ বাংলা ভাষায় উত্তম গ্রন্থ নেই। সেই জন্য তিনি স্থাপন করেছেন বঙ্গভাষানুবাদ সমাজ। বিশিষ্ট ব্যক্তিরা ইংরেজি থেকে বই অনুবাদ করবেন বাংলা ভাষায়। যার সঙ্গে আলাপ পরিচয় হয় তাকেই তিনি বলেন, বাংলায় বই লিখুন, বাংলা ভাষাকে উন্নত করুন, নারীগণের শিক্ষার জন্য আপনারাও কিছু করুন। বাংলা সাহিত্যের পরীক্ষায় সর্বোৎকৃষ্ট ছাত্রের জন্য তিনি একটি সোনার মেডেলও ঘোষণা করেছেন। স্কুলের জন্য মহারানী ভিক্টোরিয়ার নামটি পাওয়া যায়নি। শুধু বিদ্রূপ নয়, সেদিন তার প্রতিযোগী এক রাজপুরুষ তাকে ভর্ৎসনাও করেছেন খানিকটা। এই দেশের সরকারকে কিছু না জানিয়ে তিনি সরাসরি ভিক্টোরিয়ার এক পার্শ্বচুরির মারফত মহারানীকে এই স্কুলের কথা যে জানাবার চেষ্টা করেছিলেন তা সঙ্গত হয়নি। সুতরাং স্কুলের নাম ক্যালকাটা ফিমেল স্কুলই থাকবে। ক্ষুব্ধ হয়ে ব্রিটেন এই স্কুল ও অন্যান্য মফস্বল স্কুলের সব বৃত্তান্ত জানিয়ে বড়লাট লর্ড ডালহৌসির কাছে এক দীর্ঘ পত্র পাঠিয়েছেন। তবু তার মনের বিষণ্ণতা কাটেনি। স্কুলের উদ্যানে তিনি দেখলেন একটি বালিকা বাড়ি যাবার নাম করে কাঁদছে। বিঠন কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদিতেছ কেন মা? বালিকাটি তার কথা বুঝতে পারল না, কিন্তু চুপ করে গেল। বিঠনের সৌম্য মুখমণ্ডল দেখে তাকে ছাত্রীরা কেউ ভয় পায় না। তিনি মাঝে মাঝে তাদের মধ্যে মিঠাই বিতরণ করে। বালিকারা কারাকারি করে খায়। বিটেন কাছে এসে বালিকাটির চিবুকে স্পর্শ করে বললেন, মা, তুমি রানী হইবে? মেয়েটি তখনও বুঝল না। প্যান্ট কোটধারী বিটন অমনি ধুলোর মধ্যে হামাগুড়ি দিয়ে বসে পড়ে বললেন, এই দেখো, আমি ঘোড়া হয়ে আছি, তুমি আমার পৃষ্ঠে চড়িয়া রানীর মতো আমাকে হাঁকাও। স্নেহের একটা বিশ্বজনীন ভাষা আছে যা সব শিশুরাই বোঝে। মেয়েটি ফিক করে হেসে ফেলে বিটনের পিঠে চড়ে বসে বলল, বেতন ঘোড়া, হাট হাট। দুই কন্যাকে নিয়ে যাবার জন্য এসেছিলেন মদন মোহন। দ্বারের কাছ থেকে এই দৃশ্য দেখে তার চোখে জল এসে গেল। একটু পরে বিটেন খেলা সমাপ্ত করার পর তিনি বললেন, মহাশয়, আপনার তুলনায় আমরা অতি নগণ্য মানুষ। বিটেন লজ্জা পেয়ে প্রসঙ্গ ঘুরিয়ে দিয়ে বললেন, আপনি ছাত্রী সংগ্রহ করিবেন বলিয়াছিলেন, সে কাজ যথেষ্ট করিতেছেন কই? আমার আরও ছাত্রী চাই। হেদিওয়াই স্কুল ভবনটি প্রায় সমাপ্ত হয়ে এসেছে, আর 1 মাসের মধ্যেই এর দ্বার উদ্ঘাটন করা যাবে। বিটন ভেতরে ভেতরে যেন উত্তেজনায় অস্থির হয়ে উঠছেন। সেই শুভ দিনটিতে তিনি কি প্রকার বিশাল উৎসবের আয়োজন করবেন, মনে মনে সেই পরিকল্পনার অন্ত নেই। ইতিমধ্যে তিনি একদিন গেলেন জনাইতে একটি স্কুল পরিদর্শন করতে। ফেরার পথে সাংঘাতিক বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টির মধ্যে গাড়ি চলাই দুষ্কর, কিন্তু বিটেনের মন পড়ে আছে কলকাতায়। তিনি বৃষ্টিতে ভিজে সেই জলকাদা ভেঙেই ফিরলেন এবং ফিরেই জ্বরে পড়লেন। 3 দিনের মধ্যেই বোঝা গেল তার এই রোগ কালব্যাধি। পুরো একদিন অচেতন থাকার পর জ্ঞান ফিরে পেয়ে চোখ মেলে তিনি দেখলেন তার শিয়রের কাছে দেশীয় ও ইউরোপীয় শুভাকাঙ্ক্ষীরা সার বেঁধে দণ্ডায়মান রয়েছেন। বিটেন প্রথমেই প্রশ্ন করলেন, স্কুল ভবনে রঙের কার্য সম্পূর্ণ হয়ে আছে তো? কয়েকজনের চোখে জল এসে গেল। একজন অতি কষ্টে বললেন, রং অতি মনোহর হয়ে আছে মহাশয়, আপনি সারিয়া উঠিয়া সব সচক্ষে দেখিবেন। বিটেন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইলেন খানিকক্ষণ। তারপর শান্ত স্বরে তার ভারতীয় বন্ধুদের উদ্দেশ্যে বললেন, আমরা ইংরেজরা মৃত্যুকে ভয় পাই না, আপনাদের মতো আমাদের পরলোকেও বিশ্বাস নেই। জানি শেষ নিঃশ্বাসের সাথে সাথেই সব কিছুর শেষ।
শুধু দুই একটি বাসনা অপূর্ণ রহিয়া গেল, এই যা। আপনাদের নিকট অনুরোধ, দেখিবেন আমার অবর্তমানে যেন স্কুলটি না মরে। তারপর তিনি একজন আইনজীবীকে মুখে মুখে তার উইল বলে গেলেন। তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সবই তিনি রেখে গেলেন স্কুলটির নামে। যে জুড়ি গাড়িটিতে তিনি নিজে চড়িতেন সেটি প্রত্যহ দাঁড়িয়ে থাকবে বিদ্যালয়ের সামনে। বালিকারা এটিতে করে যাতায়াত করবে। বিটনের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এ দুয়ার পাশে নবনির্মিত বালিকা বিদ্যালয়টির নামকরণের সমস্যা আর রইল না। বেথুন সাহেবের স্কুল, সকলের মুখে মুখে রটে গেল এই নাম। কথায় বলে, রাতের রোশনাই দিনের ছাই গাদা। দিনের বেলার দৃশ্য দেখে সত্যিই কিছু বুঝার উপায় নেই। এইসব বাড়ি অনেক বেলা পর্যন্ত নিদ্রিত থাকে। গবাক্ষগুলি সব বন্ধ। গোয়ালা গরু নিয়ে দুধ দুইতে এসে হল্লা লাগায়। সহজে দাসদাসীরাও দুধের পাত্র নিয়ে আসে না। এখানে দাসদাসীদের মর্জিও অন্যরকম। হিরেমনের গৃহে প্রাতে 10 ঘটিকা পর্যন্ত শুধু এক বালকের কণ্ঠস্বর শোনা যায়। সে চেঁচিয়ে চেঁচিয়ে পাঠ্যাভ্যাস করে। সে বালক হিরেমনির পুত্র চন্দ্রনাথ। রাতে এই গৃহের দ্বিতলে বড় প্রকোষ্ঠে ঝাড় লণ্ঠন জ্বলে। সেখান থেকে ভেসে আসে হারমোনিয়াম, ডুগি তবলার আওয়াজ ও নূপুর নিক্কণ। দ্বারের সামনে দাঁড়িয়ে থাকে জমকালো ধরনের জুড়ি গাড়ি। সঙ্গীত লহরী ছাপিয়েও একসময় মদ্যপায়ীদের স্থরিত কণ্ঠ রাত্রির মসৃণতাকে বিদীর্ণ করে। দিনের বেলায় সব শান্ত। অন্যান্য বাড়িগুলির তুলনায় হিরেমনির মতো বারাঙ্গনাদের গৃহ যেন বেশি স্তব্ধ। হিরেমনির এখন অবস্থা ফিরেছে। শহরে বাবুমহলে তার খুব নামডাক, টাকা পয়সাও আসছে যথেষ্ট। এখন এই শহরে বারাঙ্গনাদের মধ্যে সবচেয়ে বেশি নামডাক কমলা সুন্দরী আর হিরেমনির। এরা তো শুধু দেহ প্রসারিণীই নয়, কমলা সুন্দরীর নৃত্যকলাপটীয়সী আর হিরেমনির কণ্ঠের গান যে একবার শুনেছে সে আর ভুলতে পারে না। হিরেমনির আসল নাম ভুলে গিয়ে লোকে তাকে এখন বুলবুল বলে ডাকে। বুনিয়াদি পরিবারের দোল দুর্গা উৎসবের মজলিসে যখন সাহেব মেমদেরও নিমন্ত্রণ হয়, তখন সেখানে কমলা সুন্দরী হিরেমনিদেরও ডাক পড়ে। সাধারণ ছাপোষা লোকেরা ভাবে হিরেমনির মতো তয়ফাওয়ালি রেন্ডিরা বুঝি বাড়িতে হিরে মুক্ত চিবিয়ে খায় আর সোনার বিছানায় শুয়ে রূপোর পাশবালিশ জড়ায়। এরা কেউ কোনোদিন দ্বিপ্রহরে গৃহে এলে বিস্ময়ে বাকরহিত হয়ে যেত। কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের ডাটা চচ্চড়ি হিরেমনির অতি প্রিয় খাদ্য। এক বাটি খেসারির ডাল সে চুমুক দিয়ে খায়। মাংস দেখলে সে নাক সিটকোয়। এমনকি বড় জাতের মাছও তার না পছন্দ। ওইসব মাছে নাকি কাদা কাদা গন্ধ। সে ভালোবাসে পুঁটি, মোরলা, চাঁদা। দ্বিপ্রহরে সাধারণ কস্তাপাড়ের ডুরে শাড়ি পরে সে যখন রান্নাঘরের সামনের বারান্দায় পা চড়িয়ে বসে পুঁই ডাঁটা চিবোয়, তখন তাকে কোনো সাধারণ বাড়ির বৌঝি ছাড়া আর কিছুই মনে হয় না। অবশ্য এইসব খেয়েও হিরেমনির রূপ এখনো যেন ফেটে পড়ছে। সকাল 10টার সময় ঘুম ভাঙার পরেই রায়মোহনের উপর একটা কাজ বর্তেছে। অবস্থা ফেরার পর হিরেমনির এখন দাসদাসীর অভাব নেই। তবু কোনো প্রয়োজন হলেই সেই রায়মোহনের উপরই হুকুম চালায়। আজ সকালে হিরেমনির কুয়োতলায় স্নান করতে গিয়েই দেখে যে জল তোলার দড়ি ছেঁড়া, কলসিটিও উধাও। ছিচকে চোরেরা প্রায়ই কুয়োতলার কলসি চুরি করে পালায়। সেই জন্য ব্যবহার করার পরই কলসি ভেতরে তুলে রাখতে হয়। কাল সন্ধ্যায় হয়তো কোনো অমনোযোগী দাসী ভুল করে কলসি ফেলে রেখে গিয়েছিল। হিরেমণি গতকাল মুজরো গাইতে গিয়েছিল শোভাবাজারে। ফিরেছে শেষ রাতে। ঘুম থেকে উঠেই স্নান করা তার অভ্যাস। কলসি নেই আর দড়ি ছেঁড়া দেখেই তার মেজাজ সপ্তমে চড়ে গেল। দাসদাসীদের সকলকে ডেকে হিরেমণি তার কুৎসিত গালিগালাজের ভাণ্ডার একেবারে উজাড় করে দিল। অবশ্য দাসদাসীরাও এমন বেগ গেলে কেউ দায়িত্ব ঘাড়ে নিতে চায় না। দোষারোপ করতে লাগলো পরস্পরের ওপর। তারা বলতে চায় যে কলসি চুরি যায়নি, দড়ি ছিঁড়ে কুয়োর মধ্যে পড়ে গেছে। তখন হিরেমণির জেদ চাপলো, কুয়ো থেকে সেই কলসি তোলাতে হবে, নইলে সে কিছুতেই বিশ্বাস করবে না যে চুরি যায়নি। একটার জায়গায় 10টা কলসি তখনই হিরেমণি কিনতে পারে। কিন্তু জেদ হচ্ছে জেদ। হিরেমণি চেঁচিয়ে বলল, সেই হতচ্ছাড়া বেগ কেলে মিনসেটা কি করছে? এখনো পরে পরে নাক ডাকছে। উফ, ভগবান আমার কপালে কত দুঃখই দিয়েছেন। আমায় দেখবার কেউ নেই গো। হরচন্দ্র বলে যে মাতালটিকে রায়মোহন আশ্রয় দিয়েছিল সে আজও রয়ে গেছে। এছাড়া
আরো দুজন বৃদ্ধ এখানে আশ্রিত। ভাগ্যহীন বাউন্ডুলদের সম্পর্কে রায়মোহনের বেশ দুর্বলতা আছে। সেরকম কারুকে চোখে দেখলে সে ডেকে আনে এই বাড়িতে। ক্ষীরেমণি অবশ্য এদেরকে দু চোখে সহ্য করতে পারে না, তবু তার মুখ চোপা সহ্য করে টিকে আছে এই তিনজন। হিরেমণির চেঁচামেচিতে তাদেরও ঘুম ভেঙে গেছে। উঠোনে কুয়োতলায় গামছা পরে দাঁড়িয়ে সে সমানে চালাচ্ছে হাত পা মুখ। গামছায় তার সোনার অঙ্গ ঢাকা পড়েছে খুবই সামান্য। আরো বেশি ক্ষুব্ধ হয়ে লাফালাফি করলে হঠাৎ তার বিবস্ত্রা হয়ে পড়বারও সম্ভাবনা আছে। হিরেমণির সেদিকে হুঁশ নেই। অমন রূপসী একটি নারী এবং গানের জন্য কোকিল কণ্ঠী নামে পরিচিতা। তার কণ্ঠ থেকেও যে এত কদর্য কুবাক্যের স্রোত পেরিয়ে আসতে পারে তা কল্পনা করাই শক্ত। হরচন্দ্র ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ও দিদি, আমি দৌড়ে গিয়ে একটা কলসি নিয়ে আসবো? হিরেমণি তার দিকে ফিরে ক্ষুব্ধ ঘূর্ণিত নয়নে বলল, দিদি, আমি তোর কোন 7 জনমের দিদি রে মিনসে? দুনিয়ার কোথাও ঠাঁই নেই, তাই এখানে মাটি কামড়ে পড়ে আছিস, আবার দিদি বলে সোহাগ, গা জ্বলে যায়। হরচন্দ্র বলল, চান্না করলে তো যে গা আরো বেশি জ্বলবে। কলসি এনে দি। হিরেমণি বলল, চুপ মার। কেন, সে কোথায়? সেই খাল ভরা ডেকরা খগরাজের মতো চেয়ারা হতবাগাটা পড়ে পড়ে ঘুমোবে? তাকে দিয়ে এক তিল উপকার হয় না। তাকে কেউ ডাকতে পাচ্ছিস নি? রায়মোহনের ঘুম ঘাড়ো, তাছাড়া নেশার ঘুম সহজে ভাঙে না। একজন ভৃত্য গিয়ে তাকে ঠেলাঠেলি করতে লাগলো। চক্ষু রগড়াতে রগড়াতে নেমে এসে রায়মোহন বলল, কি হলো? আজ আবার কি বৃত্তান্ত? হিরেমণি বলল, আমার সর্বনাশ হলেও তো তুমি চোখ বুজে থাকবে। হাদুর গায়ে সে কখন থেকে দাঁড়িয়ে আছি, কেউ একবার ভাবে না আমার কথা। রায়মোহন অন্যদের কথা থেকে ঘটনাটি জেনে নিয়ে হিরেমণিকে বলল, এই জন্যই তো তোমায় পই পই করে বলছি, কলসি আর রেখনি, পেতল কাঁসার জিনিস, তাই চোর ছেঁচড়া নিয়ে যায়। আজকাল বালতি বলে একরকম জিনিস বেরিয়েছে, বেশ মজবুত, লোহার তৈরি, তা কেউ নেবে না। হিরেমণি প্রায় আর্তকণ্ঠে চিৎকার করে উঠল, আমি নোয়ার জিনিসের জলে চান করব? ওরে আমার পিয়রের নংরে, অতি বড় শত্রু ছাড়া কেউ এমন দ্বারা কথা বলে? আমার যদি কেউ হিতকারী হতো তাহলে আমার চানের জন্য সোনার কলসি থেকে গোলাপ জল ঢেলে দিত। বলে কিনা নোয়ার জিনিসে জল তুলবে, সেই জলে চান করে আমার গতরটা পচে যাক, তাতেই তোমাদের সুখ হবে। ওহ, এত বড় শত্রুকে করে রেখেছি। রায়মোহন একগাল হেসে বলল, আমার তো শত্রু রূপেই ভজনা, তা তুমি জানো না? তুমি যতই আমায় গালিগালাজ দাও, ততই আমার কানে সুধাবর্ষণ হয়। এতে হিরেমণি আরো বেশি ক্ষুব্ধ হয়ে আরো তপ্ত বাক্যস্রোত বয়ে দিতে লাগলো। রায়মোহন অনবরত কৌতুক চালিয়ে গেল তার সঙ্গে। তারপর সত্যিই একবার হিরেমণির অঙ্গ থেকে গামছা খসে যেতেই রায়মোহন দাসদাসী ও আশ্রিতদের তাড়া দিয়ে বলল, যা যা, এখানে হা করে দাঁড়িয়ে কি দেখছিস? যা না, মসজিদের পাশে তালাও থেকে জল তুলে নিয়ে আয়। কিন্তু হিরেমণি তাতেও শান্ত হবার পাত্রী নয়। সে পুকুরের জলে স্নান করবে না, এমনকি অন্য কোনো পাত্রে তোলা জল হলেও চলবে না। আগে তার হারানো কলসির ব্যাপারটি মীমাংসা করা দরকার, এবং তা রায়মোহনকেই করতে হবে। সেই জন্য রায়মোহন বউবাজারের মোড়ে গিয়ে দাঁড়ালো কুঁয়োর জিনিস তোলবার ঘোর খোঁজে। কিন্তু যখন যে জিনিসটি খুব বেশি প্রয়োজন তখনই সেটি পাওয়া দুর্ঘট হয়ে ওঠে। যখন প্রয়োজন কোনো পরামানিকের তখন দেখা যায় গন্ডায় গন্ডায় মুচি, যখন চাই মুড়িওয়ালাকে তখন চোখের সামনে দিয়ে অনবরত যাবে দইওয়ালা। কুয়োর জিনিস তোলাবে গোড়া অন্যদিন পাড়ায় পাড়ায় ঘুরে চেঁচিয়ে কান ঝালাপালা করে, আর এখন এই সংকটের সময় তাদের পাত্তা নেই। 1 ঘন্টা অপেক্ষা করার পর রায়মোহন আরো শঙ্কিত হয়ে উঠল। এতক্ষণে বাড়িতে কি কাণ্ড ঘটছে কে জানে। হিরেমণির অঙ্গ থেকে হয়তো আরো কয়েকবার গামছা খসে গেছে। রাত্রির বেলা বড় বড় রহিস বাবুরা হিরেমণির রূপসুধা সন্দর্শনের জন্য অনেক অনুনয় বিনয় করেন। সেই হিরেমণি দিনের বেলায় যেন কারুকে মানুষ বলেই গ্রাহ্য করে না। রায়মোহন একটি নতুন কলসি ও এক গাছি মোটা দড়ি কিনে বাড়ি ফিরল। হিরেমণি তখন প্রায়োপবেশনের ভঙ্গিতে কুয়োর পাশে পাথরের পৈঠায় বসে আছে, গালে হাত দিয়ে। নতুন কলসি দেখে সে আবার রাগে জ্বলে উঠতে যাচ্ছিল, তার আগেই রায়মোহন হাত তুলে বলল, রোসো রোসো। সে মুখ পোড়াদের একটারও দেখা পেলুম নিকো, তাই আমি নিজেই নাবছি, আমি নিজেই কুয়োর মধ্যে ডুববো।
তোমার জন্য আমি কি না পারি। তারপর সে কুয়োর ধাপের ওপরে উঠে বসে বলল, এক পান আগে বাঙালের মুখে একবার একটি গান শুনেছিল, বড় সরেস কথাগুলি। তার দুটো একটা পংক্তি মনে আছে, কোথায় পাইমু কলসি কন্যে কোথায় পামু দড়ি, তুমি হও গহীন গান আমি ডুইবে মরি। আমি ভেবেছিল আমিও তোর চোখের গহীন গানে ডুবে মরবো, কিন্তু তা তো আর হতে দিলিনি, তাই দড়ি কলসি কিনে আনতে হলো। হিরেমণি বলল, আর রঙ্গ করতে হবে না তোমার, অত যদি মরার ইচ্ছে হবে তবে এতদিন মরনি কেন, কে তোমাকে বারণ করছিল? রায়মোহন বলল, মরেছি তো, তবে একবার মরলে সুখ হয় না, বারবার মরতে ইচ্ছা করে। কুয়োর উপরে লোহার দণ্ডটির সঙ্গে দড়িটি মজবুত করে বেঁধে তার অন্য প্রান্ত নিজের কোমরে জড়িয়ে রায়মোহন বলল, এই আমি ঝুললুম। তারপর কুয়োর মধ্যে এক পা গলিয়ে আবার সে বলল, যদি না ফিরি তবে পরজন্মের দেখা হবে। অমনি সবকিছু বদলে গেল। হিরেমণি ছুটে এসে হাউক মাউক করে কেঁদে বলল, ওগো না, যেওনি যেওনি, আমার ঘাট হয়েছে। রায়মোহন বিয়োগান্ত নাট্যের শেষ দৃশ্যের নায়কের ভঙ্গিতে বলল, বুলবুল, তুই চাইলে আমি গোখরো সাপের মাথার মণিও আনতে যেতে পারি, এই তো সামান্য একটা কলসি। হিরেমণি বলল, না না, আমার কলসি চাই না, আমার কিচ্ছু চাই না, তুমি চলে গেলে আমায় চিল শুকনে ছিঁড়ে খাবে। রায়মোহন আরও এক ধাপ নেমে বলল, বন্দুকধারী দারোয়ান রেখো, চিল শুকন আলসের ধার ঘেঁষতে পাবে না। দাস দাসী আশ্রিতারা বারান্দায় ষাঁড় বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে হরচন্দ্র উৎসাহ দিয়ে বলে উঠল, নেমে পড়ো দাদা, ডু অর ডাই। হিরেমণি রায়মোহনের চুল খামচে ধরে বলল, এই, আমি এখানে কপাল ঠুকবো, তুমি মরে গেলে আমিও মরবো, আর একটি দিনও বাঁচবো না। আরও কিছুক্ষণ এইরূপ মশকরা চলার পর রায়মোহন উঠে আসে। বলাই বাহুল্য, কুয়োর মধ্যে নেমে প্রাণ হারাবার ঝুঁকি নেবার বিন্দুমাত্র বাসনা তার ছিল না। সেই হিরেমণিকে অতি উত্তমভাবেই চেনে। এরপর হিরেমণি খানিকক্ষণ কাঁদে এবং রায়মোহন নিজে জল তুলে হিরেমণির মাথায় ঢেলে স্নান করায়। খানিক বাদে শুদ্ধ বস্ত্র পরে এসরাজ বাজিয়ে হিরেমণি যখন রেওয়াজ করতে বসে, তখন আবার তাকে মনে হয় সম্পূর্ণ অন্য মানুষ। এটি একদিনের ঘটনা, তবে প্রতিদিনই এই গৃহে এরকম কিছু না কিছু হয়। দিনের বেলা রায়মোহনের রঙ্গে হিরেমণির সম্পর্ক পুরনো দাম্পত্যের মতন মধুর। রায়মোহনের উপর হিরেমণির সম্পূর্ণ নির্ভরশীল, আর হিরেমণির সংসারই এখন রায়মোহনের সংসার। শহরের 2-4 জন বড় মানুষের গৃহে এখনো যাতায়াত থাকলেও মোসাহেবি পেশা রায়মোহন পরিত্যাগ করেছেন। সারাদিন সে হিরেমণির সঙ্গে নানা রকম ফষ্টি করে, আর রাতের বেলা বাবুরা এলে সে অদৃশ্য হয়ে থাকে। হিরেমণি কোথাও মুজরো গাইতে গেলে রায়মোহন নিজে পৌঁছে দিয়ে আসে তাকে। গায়িকা হিসেবে প্রতিষ্ঠাপন্ন হবার পর থেকে হিরেমণিরও খানিকটা পরিবর্তন এসেছে। নিছক দেহলোলুপ ধনীদের সে আর নিজ গৃহে সাদর অভ্যর্থনা জানাতে চায় না। নিতান্ত 2-4 জন পুরনো বাবুদের সে এখনো ফেরাতে পারে না। শুধু তাদের মধ্যেও যারা বেশি বাড়াবাড়ি করে, হিরেমণির শরীর ও মনের উপর অত্যাচার করার ব্যাপারে যাদের কোনো মায়া দয়া নেই, তাদের তার আবার মোক্ষম কৌশল বার করে দিয়েছে রায়মোহন। সেই সব ধনীদের গুপ্ত পাপ কাহিনী নিয়ে গান বেঁধে রায়মোহন হিরেমণিকে সেগুলো শিখিয়ে দেয়। রায়মোহন বলে, দেখ না হিরে, শিগগির এমন দিন আসবে যখন তোকে আর গাইতেও হবে না, শুধু শহরময় রটিয়ে দিব তুই অমুক অমুক বড় মানুষ সম্পর্কে গান শোনাবি। অমনি দেখবি তারা ছুটে এসে সেই গান বন্ধ করার জন্য তোর পায়ে টাকা ঢেলে দেবে। বাগাম্বর মিত্তির, গাদাকান্ত দেব, একে একে সব্বাইকে ধরছি। হিরেমণির পুত্র চন্দ্রনাথ বেশ ডাগরটি হয়েছে। তার বয়স এখন 14 বৎসর। পিতৃপরিচয়হীন এই কিশোরটি মুখশ্রীর মতন ব্যবহারও অতি মধুর। এই বয়সেই সে অতি কম কথা বলে, যেটুকু বলে তাও অতি নম্রভাবে। সে একা একা ক্রীড়া করে, একা একা পড়ে। বাড়িতে এত রকমের গোলমাল সে ভ্রুক্ষেপও করে না। অতি শৈশবে তাকে দুধের সঙ্গে ঈষৎ আফিমের জল মিশিয়ে খাওয়ানো হতো বলে সে সন্ধ্যা থেকে নিদ্রা যেত। রায়মোহন সেই কথা জানতে পেরে এখন তা বন্ধ করে দিয়েছে। কিশোরটি অতিশয় বুদ্ধিমান। মায়ের পেশার কথা সে জানতে পারবেই, বা ইতিমধ্যেই বুঝে গেছে হয়তো। সুতরাং কৃত্রিমভাবে তাকে ঘুম পাড়াবার কোনো প্রয়োজন নেই।
বুঝুক বা না বুঝুক, চন্দ্রনাথ এই বাড়ির রাতে অতিথিদের সম্পর্কে কোনো কৌতূহল প্রকাশ করে না। হিরেমনির মনে হয় তার পুত্রের বুঝি স্নেহ, ভালোবাসা ইত্যাদি প্রবৃত্তিগুলিই কম। হিরেমণি যতটা ভালোবাসে তার সন্তানকে, সে তুলনায় চন্দ্রনাথের যেন মায়ের প্রতি তেমন টান নেই। এমনকি সে মায়ের কাছে কোনো আবদার পর্যন্ত করে না। লেখাপড়ায় তার অসম্ভব আগ্রহ। রায়মোহন নিজে তাকে বাংলা পড়িয়েছে। হরচন্দ্র নামের মাতালটি ইংরেজি জানে বেশ, তার কাছেও ইংরেজি শিক্ষা করেছে চন্দ্রনাথ। এখন হরচন্দ্র নিজেই স্বীকার করেছে যে তার যতখানি বিদ্যে ছিল তা চন্দ্রনাথের শিখতে বাকি নেই আর। এখন তার উন্নতর শিক্ষক আবশ্যক। কিন্তু চন্দ্রনাথকে কোনো স্কুলে ভর্তি করার উপায় নেই। যে কোনো বিদ্যালয়ে পড়তে গেলেই ছাত্রের পিতৃ পরিচয় জানবার প্রয়োজন হয়। রায়মোহন বারংবার বলেছে যে চন্দ্রনাথকে সে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে চায়। বারাঙ্গনার গৃহের আবাসিক হলেও তার শরীরে এখনো খাঁটি ব্রাহ্মণের রক্ত বইছে। তার পদবী ঘোষাল। সমাজে এই পদবীর যথেষ্ট কদর আছে। এই ব্যাপারে হিরেমণি বিষম জেদি। সে কিছুতেই রায়মোহনের কথা শোনে না। সে এখনো বলে ঈশ্বর তাকে এই পুত্রটি দান করেছেন, ঈশ্বরই তার পিতা। হায়, সব মানুষই ঈশ্বরের সন্তান, তবু বিশেষ কোনো একজন মানুষকে শুধু ঈশ্বরের সন্তান হিসেবে পরিচয় দিলে সমাজ তা কিছুতেই মানবে না, উপহাস ধিক্কার দেবে। ফিরিঙ্গিদের পাঠশালায় অবশ্য ভর্তি করে দেওয়া যায়, ফিরিঙ্গিরাও অত শত মানে না, কিন্তু সেখানে পাঠাতেও হিরেমনির নিতান্ত আপত্তি। ইদানিং শহরে যেন জুজুর ভয় রটেছে। ওলা ওঠার হ্যাঙ্গামার চেয়েও খ্রিস্টানি হ্যাঙ্গামা অতি প্রবল। একটু আধটু লেখাপড়া শিখলেই ছেলেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই ব্যাপারে মিশনারিদের উৎসাহ উদ্দীপনাও যেন হঠাৎ চতুর্গুণ হয়ে উঠেছে। বর্গির ভয়ের মতো মা বাপেরা ছেলে মেয়েদের ঘরে আটকে রাখে। কি জানি কখন পাদ্রীরা তাদের কানে ফুসমন্তর দিয়ে টেনে নিয়ে যায়। চন্দ্রনাথের লেখাপড়া বিষয়ে হিরেমনের মনে একটা অশান্তি চলছিল। সে নিজে বিদ্যা শিক্ষার অত কিছু মর্ম বোঝে না, কিন্তু তার ছেলেকে যারাই দেখে তারাই বলে যে এ ছেলে বড় হলে হীরের টুকরো হবে। হিরেমনি দিশাহারা হয়ে যায়। একদিন দুপুরবেলা খেতে বসে রায়মোহন বলল, বুঝলি হিরে, ইচ্ছে করলে চাঁদুকে এদেশের সবচেয়ে বড় সবচেয়ে ভালো বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া যায়। হিন্দু কলেজের বহুত নাম ডাক, সেখানে তোর ছেলে পড়বে, যদি তুই নিজে দু একটা কাজ করতে রাজি থাকিস। হিরেমণি অবাক হয়ে বলল, আমি আবার কি করব? আমার ক অক্ষর গোমাংস স্কুলের ব্যাপার আমি কি জানি? সে আমি তোকে শিকয়ে পড়িয়ে দিব। রায়মোহনের পাশেই বসেছিল হরচন্দ্র। সন্ধ্যের পর থেকে সে মাতাল হয়ে থাকলেও দুনিয়া সম্পর্কে কিছু খোঁজ খবর রাখে। সে বলল, দাদা, এ কথাটা আমিও ভাবছিলুম কদিন ধরে। লোকমুখে শুনতে পাচ্ছি বেথুন নামে নাকি একজন সাহেব এসেছেন সরকারি স্কুল বিভাগের বড় কর্তা হয়ে। তিনি নাকি অনেক নিয়ম উল্টে দিয়েছেন আর মেয়ে ছেলেদেরও পড়ালেখা শিখোচ্ছেন। সেই সাহেবটি খানিকটা দিলদরিয়া, মাথা পাগলা গোছের, অনেকটা সে যে ডেভিড হেয়ার ছিলেন তেনার মতন আর কি। রায়মোহন বলল, তুই ডেভিড হেয়ারের কথাও জানিস নাকি? হরচন্দ্র কানে হাত দিয়ে বলল, সে মহাত্মার কথা কে না জানে, আমি নিজেই তো হেয়ার সাহেবের পটলডাঙ্গার স্কুলে পড়েছি। তার লেখাপড়া শিখেও তোর এই অবস্থা হলো কেন? এমন নিষ্কর্মার ঢেকি হয়ে রইলি। সে দাদা আমার নিয়তি। তুই কতদিন বাড়ি ছাড়া হয়ে আছিস? তা বছর 5 হবে। তুই তারপর থেকে আর কিছুই জানিস নি বোধ করি। সে হেয়ার সাহেব তো কবে পটল তুলে হেভেনে চলে গেছেন রে। ভালো সাহেবরা এদেশে বেশি বাঁচে না, যেগুলান রক্ত খেকো সেগুলান বাঁচে। হিরেমণি বলল, আবার কি সব হেন তেন কথা শুরু করলে? চাঁদুর স্কুলে ভর্তির কথা কি বলছিলে যে সেই বলো। হরচন্দ্র বলল, দিদি, আমি নিজে গিয়ে চাঁদুকে হিন্দু কলেজে ভর্তি করে দিয়ে আসবো। দরকার হলে সাহেবদের পায়ে ধরে বলবো, টেস্ট নাও, ছেলেকে যাচিয়ে দেখো। রায়মোহন তাকে ধমক দিয়ে বলল, তুই থাম, ওতে কিচ্ছু হবে না, সাহেবরা পারবে না। আমাদের জাতের বড় বড় মাথা মাথা লোকেরা এখনো কমিটি মেম্বার রয়েছেন, তাদেরও মতে কিছু হবে নিকো, তাদের ধরতে হবে। তারপর সে হিরেমণির দিকে ফিরে বলল, পরশু দত্ত বাড়িতে তো গান গাইবার মুদ্র আছে, আমি খবর নিয়েছি। সেখানে লাট বেলাট ইংরেজরা তো আসবেই, শহর থেকে বড় মানুষরা আসবে, তার মধ্যে হিন্দু কলেজের অভিভাবক সভার অধ্যক্ষও থাকবেন 5 জন। তুই তাদের পানে চেয়ে গাইবি, গান গেয়ে তাদের মাত করে দিতে পারবি নি? হিরেমণি বলল, কি জানি বাবা, অত বড় আসরে কে মাত হলো কি না হলো
তা কি আমি ঠাউর করতে পারি? রায়মোহন বলল, ভাবের গান গাইবি, ভক্তির গান গাইবি। মদের আসরে ভক্তির গান বেশি জমে, বাবুদের চোখে জল এসে যায়। তোকে সেটি করতে হবে। সে 5 জন বাবুর নাম বলে দেব, তাদের পানে চেয়ে কুর্নিশ করবি। তেনারা নিশ্চয়ই কেউ তোকে মালা কিংবা মোহর ছুঁড়ে দেবেন। দেন তো সেরকম। হীরেমণি অষ্ট উল্টে বলল, কত, সেগুলো ফতো, তারা মালাই বেশি দেয়। হীরেমণি বলল, শোন, যখন এই 5 জনের মধ্যে কেউ কিছু দিবে, না হয় শুধু মালাই দিল, তখন তুই উঠে তেনার একেবারে সামনে গিয়ে চোখ ছলো ছলো করে বলবি, আমি সামান্য স্ত্রীলোক, আমার আর শিরোপা দরকার নেই। যদি আপনার মনোরঞ্জন করতে পেরে থাকি, তবে আমার ছেলেটার একটা গতি করে দিন। তারপর সব খুলে বলবি, দরকার হয় পায়ে পড়বি প্রথমেই। পারবি না? রায়মোহন এই পরামর্শ একেবারেই কার্যকর হলো না। সে রাতে ফিরে এসে হীরেমণি তাকে এই মারে কি সেই মারে, তাকে অপমানের এক শেষ হতে হয়েছে। হিন্দু কলেজ কমিটির মেম্বারদের যে 5 জনের নাম সে করেছিল, তাদের একজনের কণ্ঠে অতিরিক্ত বাহবা শুনে এবং বারবার মালা চোরার বহর দেখে হীরেমণি এগিয়ে গিয়ে তার বক্তব্যটি শোনাবার আগেই পায়ে হাত দিয়ে প্রণাম করছিল। ব্যাস, আর যায় কোথায়? সেই মহাপুরুষ অমনি অগ্নিশর্মা হয়ে বললেন, কি, এত বড় সাহস, একজন পতিতা তার অঙ্গ স্পর্শ করে? এরা মানির মান রাখতে জানে না, ভাদর যেমন লাই দিলে মাথায় ওঠে। সব শুনে ক্রোধে রায়মোহনের চোয়াল শক্ত হয়ে গেল। অনেক কাল সে ধনীদের মোসাইবি করেছে, ইদানিং যেন সব ধনীদের উপরেই তার জাত ক্রোধ জন্মে গেছে। সে নিষ্ঠুর হাস্য মিশ্রিত কণ্ঠে বলল, তাই কারিসনি বুলবুল, তোর ছেলেকে আমি ওই হিন্দু কলেজে ভর্তি করাবই। এ নিয়ে আমি ধুমধুমার কাণ্ড বাঁধাবো, তুই দেখে নিস। পিচেসের দল, পতিতা অঙ্গ স্পর্শ করলে লাগ দেখানো, লোক সম্মুখে ভণ্ডামি, আর একলা একলা ঘরের মধ্যে ওইসব বাবুরাই যে তোর মতো মেয়ে মানুষের পায়ে ধরে, একে একে আমি সব হাটে হাড়ি ভাঙবো। এরপর দিনক্ষণ দেখে এক সকালে রায়মোহন চন্দ্রনাথ আর হীরেমণিকে নিয়ে যাত্রা করলো। সেদিন সে চন্দ্রনাথকে নিজের হাতে সাজিয়েছে। ধুতির উপর মলমলের কুর্তা, কাঁধে মুগগার উড়নি, পায়ে ইংলিশ বাড়ির জুতো। চন্দ্রনাথকে দেখাচ্ছে যেন এক বিয়ের আসরের খুদে বরের মতো। হীরেমণিকেও সেই দারুণ জমকালোভাবে সাজতে বাধ্য করেছে। দিনের বেলা হীরেমণির এমন সাজ কেউ কখনো দেখেনি। পায়ে জরির নাগরা, সিল্কের সালোয়ার কামিজ, আর উপরে কাশ্মীরি মলিদা। তার 10 আঙ্গুলে 7টি অঙ্গুরীর এবং ওষ্ঠ তাম্বুল রচিত। এই সাজে সে রাত্রিকালে প্রমোদ ভবনে যায়। অথচ আজ দিনের বেলা রায়মোহন এমন সাজেই তাকে নিয়ে যেতে চায় বিদ্যালয়ে। একটা ভাড়া করা জুড়ি গাড়ি এসে থামলো পটলডাঙ্গার মোড়ে হিন্দু কলেজ ভবনের সামনে। গাড়ি থেকে নেমে রায়মোহন হীরেমণিকে বলল, যা, ছেলের হাত ধরে শটান ভেতরে ঢুকে যা। চিবুক উঁচু রাখবি, চোখ মাটির দিকে নামাবি না একবারও। যা শিখে দিয়েছি ঠিক তেমনটি তেমনটি বলবি, যা। হীরেমণি বলল, তুমিও সঙ্গে চলো না, আমার যে ভয় করছে। হীরেমণিকে দেখে ইতিমধ্যে এই পথে ভিড় জমে গেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে রায়মোহন বলল, কোনো ভয় নেই, চলে যা। আমি খবর নিয়েছি, আজ মেম্বারদের মিটিং আছে। দেখছিস নি, তেনাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে সার বেঁধে, একেবারে সকলের সামনে গিয়ে দাঁড়াবি। রায়মোহন নিজে তাদের ধরে কয়েক কদম এগিয়ে দিয়ে আবার ফিসফিস করে হীরেমণির কানে কানে বলল, সব ঠিক ঠিক মনে আছে তো? চিবুক উঁচিয়ে একেবারে সকলের সামনে গিয়ে দাঁড়াবি, বলবি, আমার ছেলেকে ভর্তি করতে এনেছি, আমার নাম হীরা বুলবুল, আমাকে আপনারা চেনেন না? তারপর ওনারা যখন শুধুবেন ছেলের বাপের নাম কি, তুই একে একে সকলের মুখের দিকে তাকাবি। তারপর কচাং করে একবার চোখ মেরে আলতো করে হেসে বলবি, বলবো ওর বাবার নাম এখানে বলাটা কি ভালো হবে? তার চেয়ে বরং লিখে নিন ওর বাবার নাম ভগবান। সংস্কৃত কলেজের দ্বিতলের বারান্দায় দাঁড়িয়ে আছেন বিদ্যাসাগর। প্রায়ই ছাত্রদের মধ্যে মারামারি লাগে, বিশেষত পিঠোপিঠি ভাই বোনের মতো। পাশাপাশি সংস্কৃত ও হিন্দু কলেজের ছাত্ররা তুচ্ছ কারণে বিবাদে প্রবৃত্ত হয়। বয়স সুলভ চাপল্যে ছাত্ররা এরকম পারস্পরিক লড়াই মাঝে মাঝে করবেই। অধিকাংশ সময়েই বিদ্যাসাগর ওপর থেকে সে দৃশ্য উপভোগ করেন। কখনো চেঁচিয়ে বলেন, দেখি কে জেতে,
মারামারি গুরুতর আকার ধারণ করলে অবশ্য তিনি নিজে নেমে যান তাদের থামাতে। দু একবার পুলিশও ডাকতে হয়েছে। রসময় দত্ত ইস্তফা দেবার পর বিদ্যাসাগর সংস্কৃত কলেজের সেক্রেটারি হয়েছিলেন। এখন সেক্রেটারির পদ উঠে গেছে। বর্তমানে বিদ্যাসাগর এই কলেজের অধ্যক্ষ এবং দেশে শিক্ষা বিস্তারের ব্যাপারে ভারতের ইংরেজ সরকার বিদ্যাসাগরের উপরে অনেকখানি নির্ভরশীল। আজ অবশ্য মারামারি বাঁধেনি। বিদ্যাসাগর দেখলেন হিন্দু কলেজের প্রবেশদ্বারের কাছে একটি জুড়ি গাড়ি থেমেছে এবং সেখানে কিসের যেন গোলমাল হচ্ছে। ওপর থেকে তিনি সব ব্যাপারটা বুঝতে পারলেন না, তবে এটা তার প্রতিষ্ঠানের ব্যাপার নয় বলে তিনি একটু পরে চলে গেলেন নিজের দপ্তরে। হিন্দু কলেজের প্রবেশদ্বারের কাছে গোলমাল ক্রমশই বাড়ছিল। এক বালকের হাত ধরে ঝলমলে পোশাকের ভূষিতা এক উগ্র যৌবনা রমণী কলেজের মধ্যে ঢুকতে চাইছে। এমনটি আর কখনো ঘটেনি। দেশ গৌরব এই বিদ্যালয়ে এর আগে আর কোনো নারী প্রবেশ করেনি। আরে এ কি বলে শোরগোল তুলেছে একদল বালক। সম্ভ্রান্ত বংশীয় বালকেরা চুপ করে দেখছে একপাশে দাঁড়িয়ে। এদের মধ্যে রয়েছে রামকমল সেনের পৌত্র কেশবচন্দ্র, দ্বারকানাথ ঠাকুরের পৌত্র সত্যেন্দ্রনাথ, মহেন্দ্রলাল সরকার, দীনবন্ধু মিত্র, প্রতাপচন্দ্র মজুমদার ইত্যাদি। কেশব অত্যন্ত ধীর স্থির ও গম্ভীর স্বভাবের বালক। সে নিঃশব্দে তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। অন্যরা সবিস্ময়ে ফিসফিস করতে লাগলো। স্ত্রীলোকটির সঙ্গে বালকটি তাদেরই বয়সী। লজ্জায় তার মুখ আরক্ত। সে কোনো দিকে তাকাচ্ছে না। হিরে বুলবুল কোনো দিকে ভ্রুক্ষেপ না করে পুত্রকে নিয়ে সোজা ঢুকে গেল ভেতরে। সিঁড়ির পাশের বাঁ দিকের প্রশস্ত ঘরটিতে কমিটি মেম্বাররা প্রয়োজনে মিলিত হন। রায়মোহনের সংবাদ ঠিকই ছিল। আজ ইংরেজ ও ভারতীয় সদস্যরা অনেকেই এসেছেন কোনো একটি জরুরি ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য। পুত্র সমেত হিরেকে প্রবেশ করতে দেখে মাননীয় দেশি সদস্যরা সবাই যেন আঁতকে উঠলেন। রায়মোহন যা শিখিয়েছিলেন তোতা পাখির মতন গড় করে বলে গেল সে কথা। সে চক্ষু নত করেনি এবং চিবুক উঁচিয়ে রেখেছে। হিরেমণি যে একজন বারাঙ্গনা সে কথা কারুর বলে দেবার অপেক্ষা রাখে না। তাকে দেখা মাত্র বোঝা যায়। হিরেমনের কথার মধ্যপথে একজন দেশি সদস্য চেঁচিয়ে উঠল, আরে মোলো যা, এ কি উৎপাত! দারবান বেটারা কই? রামটহল, ব্রজবাসী? হিরেমণি বলল, আমার নাম হীরা বুলবুল। দারোয়ান বেটারা আমার গায়ে হাত দেবে? হ্যাদগুলান ভদ্রলোক এখানে বসে থাকতে? ইংরেজ সদস্যরা বাধা দিয়ে বলল, আগে ব্যাপারটা শোনা যাও। হে মহাদয়া, আপনি আসন পরিগ্রহণ করুন। অমনি ভারতীয় সদস্যদের মধ্যেকার একজন সমাজ শিরোমণি বলে উঠলেন, সে কি মহাশয়, এই কুলটা রমণী আমাদের সম্মুখে বসিবে কি? তাহার সংস্পর্শে এই পুত বিদ্যালয় অপবিত্র হইয়া যাইতেছে। হিরেমণি কয়েকজন দেশীয় সম্ভ্রান্ত সদস্যের মুখের উপর স্থির দৃষ্টি ন্যস্ত করে রইল, যেন এখনই সে বলে উঠবে, কি গো বাবু, আমি চিনতে পারছো না? কতদিন আমার গা ঘেঁষাঘেঁষি করেছ, তা মনে করিয়ে দিতে হবে। মুখে অবশ্য সে কথা বলল না হিরেমণি, যেন তার দৃষ্টিই যথেষ্ট। ইংরেজ সদস্যরা কৌতুক পেয়ে গেল। মুসলমান ও খ্রিস্টান ছাত্রদের এই কলেজে প্রবেশ অধিকার এখনো নেই। এমনকি কোনো হিন্দু ছাত্র বা শিক্ষক ধর্মান্তরিত হলেই হিন্দু সদস্যরা তাদের তাড়াবার জন্য উঠে পড়ে লাগে। এবার ইংরেজ সদস্যরা সুযোগ পেয়েছে। তারা একযোগে বলল, আপনাদের আপত্তির কারণ তো কিছু বুঝতে পারছি না। এই রমণী কি হিন্দু নয়? হিন্দু সন্তান অবশ্যই হিন্দু হইবে। এক ভারতীয় সক্রোধে বলে উঠলেন, বেশ্যার ছেলের আবার জাত কি? ওর কি কোনো বাপের ঠিক আছে? হিরেমনে চোখ ঘুরিয়ে মুচকি হাসল। তারপর বঙ্গের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের প্রত্যেকের মুখের দিকে একে একে দৃষ্টি ফেলে সে বলল, বলবো? এখানে সকলের সামনে ওর বাপের নাম বলবো? সেটা কি ঠিক হবে? ভেবে দেখুন একবার। অমনি সব উজ্জ্বল মুখখানি ম্লান হয়ে গেল। মনে মনে সবাই প্রমাদ গুনলেন। এ পাপিয়সীর মনে কি আছে কে জানে। যদি মিথ্যে মিথ্যে যে কোনো একজনের নাম বলে দেয়, একবার কলঙ্ক রটে গেলে তা সহজে ফেরানো যায় না। বেশ্যার মুখের কথা সারা শহর রসিয়ে রসিয়ে উপভোগ করবে। দুরাচার সংবাদপত্রের মসিজীবীরা তাই নিয়ে বানাবে সাতকাহন। হিরেমণি বলল, বলছি তো, লিখে নিন। ওর বাপের নাম ভগবান। ভারতীয় সদস্যরা সদলে একযোগে প্রতিবাদ স্বরূপ সভাস্থল পরিত্যাগ করে চলে গেলেন। ইংরেজ সদস্যরা পরীক্ষা করে দেখল হিরেমণির সন্তানের শিক্ষাগত যোগ্যতা।
চন্দ্রনাথের মেধা সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ থাকবার কথা নয়। ইংরেজরা একতরফাভাবে চন্দ্রনাথকে হিন্দু কলেজে ৩য় শ্রেণীতে ভর্তি করে নেবার সিদ্ধান্ত নিল। তদন্তে কলেজের অধ্যক্ষ চন্দ্রনাথের হাত ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এলেন ক্লাসে। বিজয়িনীর ভঙ্গিতে বেরিয়ে এলো হিরেমণি। কিছু দূরে অপেক্ষা করছিল জুরি গাড়িটি। তার মধ্যে ঘাপটি মেরে বসে আছে রাইমোহন। হিরেমণি একা এসে গাড়িতে উঠতেই রাইমোহন সেই বসা অবস্থায় নৃত্য শুরু করে দিল যেন। দন্তপাটটি বিকশিত করে সে বলতে লাগলো, কেমন ফলল কি না, ফলল কি না, দিয়েছি সব ব্যাটার তোতা মুখ ভোতা করে, কেমন লেজ গুটিয়ে ভেগে পড়ল সব। গাড়ি ঘড়ঘড়িয়ে চলল, আর তার মধ্যে উল্লাসে লাফাতে লাগলো রায়মোহন। সেদিন হিন্দু কলেজের ৩য় শ্রেণীর বাকি সব ছাত্রদের বাড়িতে এসে স্নান করে মাথায় গঙ্গাজল স্পর্শ করতে হলো। তাদের সেদিনকার পরিধেয় বস্ত্র ফেলে দেওয়া হলো পথে। অভিভাবকদের মধ্যে সৃষ্টি হলো সাংঘাতিক উত্তেজনার। দেশ বুঝি রসাতলে যেতে বসেছে। একই অনাচার, একই অনাচার! শোভাবাজারে রাধাকান্ত দেবের প্রাসাদে, জোড়াসাঁকোর দেবেন্দ্র ঠাকুর অট্টালিকায় এবং তালতলায় রাজেন্দ্রনাথ দত্তের ভবনে পৃথক পৃথকভাবে বড় মানুষের সভা বসল। এর প্রতিবিধান না করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেছিলেন দেশের বড় বড় হিন্দুরাই। আজ সেই প্রতিষ্ঠান কিনা ইংরেজদের কুক্ষিগত। পরদিন হিন্দু কলেজের বহু ছাত্রই অনুপস্থিত হলো। ৩য় শ্রেণীতে চন্দ্রনাথ ছাড়া আর একজনও আসেনি। বই ও খাতা নিয়ে চন্দ্রনাথ একা চুপ করে বসে রইল ক্লাস ঘরে। হিন্দু অধ্যাপকরা অনেকেই ৩য় শ্রেণীতে গিয়ে চন্দ্রনাথকে পড়াতে রাজি হননি, কিন্তু ইংরেজ অধ্যক্ষ অনড়। যেসব অধ্যাপক পড়াতে রাজি নন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। চন্দ্রনাথকে ভর্তি করানো হয়েছে যখন, তখন সে পড়বেই। একজন ইংরেজ অধ্যাপক ৩য় শ্রেণীতে একা চন্দ্রনাথকে পড়াবার উদ্দেশ্যে এসে বললেন, কাম অন মাই বয়, আই শ্যাল রিড পোয়েট্রি টুডে। তুমি বাইরনের নাম শুনিয়াছ? চন্দ্রনাথ নম্রভাবে উঠে দাঁড়িয়ে আবৃত্তি করল, ওহ, talk not to me of a name great in story. The days of our wit are the days of our glory. সাহেব শুনে চমৎকৃত হয়ে গেলেন। দেশীয় সমাজের প্রবল প্রতিবাদের উত্তরে ইংরেজ কর্তৃপক্ষের বক্তব্য হলো এই যে, বারবণিতারা নিজে থেকে জন্মায় না, এই সমাজই বারবণিতা তৈরি করে। যে সমাজ বারবণিতাদের পোষণ করতে পারে সে সমাজ তাদের সন্তানদের শিক্ষার সুযোগ দেবে না কেন? ইংল্যান্ডেও বারবণিতা আছে, সেখানে তাদের সন্তানদের বিদ্যালয়ে যাওয়ার কোনো বাধা নেই। দ্বিতলে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যথাসময়ে শুনলেন হিন্দু কলেজের ঘটনা। তিনি কোনো মন্তব্য করলেন না। হিন্দু কলেজের সঙ্গে তার কোনো সংস্রব নেই। শুধু সেখানকার দু একজন ইংরেজি ভাষার শিক্ষকদের কাছে তিনি ছুটির পর নিয়মিতভাবে ইংরেজি সাহিত্যের পাঠ নিতে যান। সুতরাং সেখানকার সব কথাই তার কানে আসে। সেদিন কাজ ছেড়ে বেরুতে তার অনেক দেরি হয়েছে। কলেজ থেকে বেরিয়ে তিনি গেলেন সুখিয়া স্ট্রিটে তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখানে তিনি প্রায়ই আসেন। সর্বব্যাপারে রাজকৃষ্ণ তার সহচর। রাত্রে আহার সেখানেই সেরে বিদ্যাসাগর আবার বাড়ির দিকে রওনা হলেন। রাজকৃষ্ণ একটি গাড়ির ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু বিদ্যাসাগর রাজি হননি। তার পায়ের তলায় সর্ষে, তিনি হেঁটে হেঁটেই দুনিয়া ঘুরতে পারেন। সুকিয়া স্ট্রিট থেকে বউবাজার আর কতখানি বা দূরত্ব। একটু একটু বৃষ্টি পড়ছে, তবু তিনি ভ্রুক্ষেপ করলেন না। পথে এক স্ত্রীলোক তার পিছু নিল। সে হতভাগিনী মানুষ চিনতে পারেনি, কিংবা বেশি রাতে একা পথচারী দেখে সে উপযুক্ত খরিদ্দারই মনে করেছে। প্রথমে কিছুক্ষণ সে কানের কাছে প্যান প্যান করলো, তারপর একবার মরিয়া হয়ে ঈশ্বরচন্দ্রের হাত চেপে ধরল। চটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বিদ্যাসাগর হেঁটে গেলেন হন হন করে। একটু দূরে গিয়ে থামলেন, তারপর আবার ফিরে আসতে লাগলেন মেয়েটির কাছে। হঠাৎ তার চোখে জল এসে গেল। এই এক তার রোগ, যখন তখন কান্না এসে যায়। যুক্তি দিয়ে তিনি মস্তিষ্কে সব বোঝেন, তবু হৃদয় দৌড়বল্য কিছুতেই কমে না। স্ত্রীলোকটি অল্প বয়সী, রোগা ছিপছিপে চেহারা, মুখখানি শুকনো। ঈশ্বরচন্দ্র তার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এত রাত্রে বৃষ্টির মধ্যে আর পথে পথে ঘুরছো কেন? বাড়ি যাও। ঈশ্বরচন্দ্রকে দেখে মেয়েটি একটি হতাশ নিঃশ্বাস ফেলল। চেহারা দেখলেই মনে হয় কোনো বাড়ির রসুই বাউন কিংবা পুজুরি। পয়সা কড়ির মুরত নেই। মেয়েটির ভাগ্যে এত রাত্রে একটি ভুল লোকই জুটেছিল। মেয়েটি বলল, কি করব ঠাকুর, আজ একটা খদ্দেরও জোটেনি, বাড়িতে একটা আদলাও নেই, খাবো কি? ঈশ্বরচন্দ্র চোখ নিচু করলেন। কোন মুখে তিনি এই ভাগ্যহীনা রমণীকে তিরস্কার করবেন? আবার তিনি একা এই সমস্যা দূর করবেনই বা কি করে? এই সমাজ স্ত্রীলোকদের লেখাপড়া শেখাতে দেয় না।
এই সমাজ স্ত্রীলোকদের অতি শৈশব অবস্থায় বিবাহ করতে বাধ্য করে। তারপর দৈবাৎ কোনো স্ত্রীলোকের স্বামী মারা গেলে সেই বিধবার সমস্ত স্বাদ আহ্লাদ ঘুচে যায় সারা জীবনের মতো। মৃত স্বামীর বিষয় সম্পত্তি লুটে পুটে নেয় 5 ভূতে। তারপর সেই স্ত্রীলোক যদি গ্রাসাচ্ছাদনের জন্য পথে নামতে বাধ্য হয়, অমনি সেই সমাজ তাকে পতিতা বলে ঘোষণা করে দেয়। হীরা বুলবুল তার সন্তানকে হিন্দু কলেজে ভর্তি করে সমাজের নিচের তলার অনেক ক্লেদ প্রকাশ্যে এনে দিয়েছে। হীরা বুলবুলের সন্তানের জনক কে? সমাজেরই কোনো বড় মানুষ নিশ্চয়ই। ঈশ্বরচন্দ্রের সঙ্গে যা পয়সা করি ছিল মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন, আজ আর বৃষ্টিতে ভেজো না, আজ বাড়ি যাও। মেয়েটি বলল, তুমি আমায় এমনি এমনি পয়সা দিচ্ছ কেন? তুমি কে গা? ঈশ্বরচন্দ্র বললেন, আমি কেউ না। তারপর তিনি হন হন করে হাঁটতে শুরু করলেন। মেয়েটি চিৎকার করতে লাগলো, ও ঠাকুর, চলে যাচ্ছ কেন? লজ্জা কি? আমি তোমায় ভালো করে সুখ দেব। ও ঠাকুর। ঈশ্বরচন্দ্র 2 হাতে কান চাপা দিয়ে ছুটতে লাগলেন। প্রায় হিন্দু কলেজে ছাত্র সংখ্যা প্রতিদিনই কমতে লাগলো। অনেক ছাত্র বই খাতা নিয়ে এসে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকে। চন্দ্রনাথকে ঢুকতে দেখলে তারা বিদ্রুপ ধ্বনি দেয়। চন্দ্রনাথ গ্রাহ্য করে না। 7 দিন পরে একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে 3-4 জন লাঠিধারী জোয়ান পিছন থেকে অকস্মাৎ মারতে লাগলো চন্দ্রনাথকে। চন্দ্রনাথ দৌড়ে পালাবারও সময় পেল না। রক্তাপ্লুত অবস্থায় পড়ে গেল মাটিতে। দুর্বৃত্তরা চম্পট দিল অবিলম্বে। চন্দ্রনাথ পড়েই রইল সেখানে। একটা কুকুর এসে গন্ধ শুকে গেল, কিন্তু কোনো মানুষ তাকে স্পর্শ করল না। সেদিন আবার সন্ধ্যের আগে রায়মোহন মাতাল হয়ে বসে আছে। হরচন্দ্র কোথা থেকে কিছু টাকা জোগাড় করেছে, সেই ক্রয় করে এনেছে বোতল। তারপর দুজনে মিলে উচ্ছন্ন মাতলামি শুরু করেছে। এদিকে বেলা পার হয়ে আধার হয়ে আসার পর হিরেমণি উতলা হয়ে উঠল ছেলের জন্য। সে রায়মোহনের কাছে এসে কিছু বলতে এলে রায়মোহন হেসে উড়িয়ে দেয়। চন্দ্রনাথ তো আর তেমন ছেলে মানুষটি নয় যে পথ হারিয়ে ফেলবে। সাহেবরা তাকে একলা একলা পড়ায়, সেই জন্য বোধহয় সময়ের হুঁশবোধ নেই। শেষ পর্যন্ত এক গাছা মুড়ো ঝাঁটা এনে হিরেমণি সপ করে পেটাতে লাগলো ওদের দুজনকে। তখন ওরা দৌড়ে বেরিয়ে পড়ল পথে। গলা ধরাধরি করে 2 মাতাল চলতে লাগলো। আর মাঝে মাঝে পথের মানুষদের ডেকে ডেকে জড়িত কণ্ঠে শুধোয়, ও গো, তোমরা কেউ চাঁদুকে দেখেছ? লোকেরা কোনো উত্তর না দিয়ে ভয়ে পালিয়ে যায়। একবার পটলডাঙ্গায় হিন্দু কলেজ পর্যন্ত গিয়েও তারা ফিরে এলো। কলেজের দ্বার বন্ধ, সেখানে কেউ নেই। গোলদিঘিতে বসে আরও সুরাপান ও সামনের দোকান থেকে কাবাব এনে ভক্ষণের প্রস্তাব দিল হরচন্দ্র। কিন্তু রায়মোহন বলল, না, চল বাড়ি যাই, গিয়ে দেখবো চাঁদও পৌঁছে গেছে, আর হিরেকে বলবো, নে এখন সব ঝ্যাটার বাড়ি ফেরত নে। ফেরার পথে তারা দৈবাৎ আবিষ্কার করলো চন্দ্রনাথকে। রক্তমাখা নিস্পন্দন চন্দ্রনাথকে দেখেই তারা কেঁদে উঠল ডুকরে। পথের ওপর বসে পড়ে ওরা প্রকৃত পক্ষেই শোকে আকুল হয়ে উঠল। ওরা দুজনেই চাঁদুকে খুবই ভালোবাসে। এই সংবাদ এখন হিরেমণিকে জানাবেই বা কি করে? রায়মোহনের শোক রূপান্তরিত হলো ক্রোধে। সে শহরের সব বড় মানুষের নাম উচ্চারণ করে করে বাপান্ত করতে লাগলো। তার সেই গালিগালাজে আকৃষ্ট হলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি এখন শহরের নামকরা চিকিৎসক। রুগী দেখে ফিরছিলেন নিজের পালকিতে। মুখ বাড়িয়ে দেখলেন এক কিশোরের শায়িত দেহের পাশে বসে চিল্লাচ্ছে 2 জন মাতাল। তিনি ভর্ৎসনা করে বললেন, এই চুপ করবি, না পুলিশে এত্তেলা পাঠাবো? দুর্গাচরণ পালকি থেকে নেমে কিশোরটির উপুর হওয়া দেহটি উল্টে দেখলেন। চন্দ্রনাথের মৃত্যু হয়নি, মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পেয়ে সে অচৈতন্য হয়ে আছে। দুর্গাচরণ প্রশ্ন করলেন, একে এমনভাবে কে মেরেছে? তোরাই মারিসনি তো? রায়মোহন উন্মাদের মতো বলল, একে মেরেছেন আপনি, আর এই চারদিকে বাড়িগুলানি। এ শহরে যত বদ্দল লোক আছে তারা সবাই মিলে মেরেছে। দুর্গাচরণ বললেন, তোরা এখানে জুটলি কোন চুলো থেকে? শেয়াল কুকুরের মতো অলক্ষণে কান্না জুড়েছে। এই ছেলেটার চিকিৎসা করানো তো এখনো বেঁচে যাবে। নে, একে পালকিতে তোল। রায়মোহন তবু তেরিয়া গলায় বলল, দেখুন মশাই, আগে থেকেই একটা কথা বলে দিই, এই কিন্তু বেশ সাত ছেলে, একে চুলে আপনার আবার জাত যাবে না তো? হরচন্দ্র বলল, হি ইজ এ পিপল অফ দি হিন্দু কলেজ। হিজ মাদার্স নেম হীরা বুলবুল। দুর্গাচরণও শহরের এই চাঞ্চল্যকর বৃত্তান্তটি শুনেছেন। এক নিমিষেই তিনি সব বুঝে গেলেন। তিনি বললেন, আমি ডাক্তার, আমি জাত বিজেত বুঝি না। নে নে, আর দেরি করিসনি, শিগগির গাড়িতে তোল। 2 দিনের মধ্যে চন্দ্রনাথ সুস্থ হয়ে উঠল।
তার মাথায় বাঁধা রইল মস্ত বড় ফেটি। সেই অবস্থাতেই চন্দ্রনাথ বলল যে সে কলেজে যাবে। এমন অসম্ভব কথা শুনে হীরেমণি প্রবল আপত্তি তুললেও রায়মোহন বলল, এ তো বাঘের বাচ্চার মতন কথা, কেন যাবে না? নিশ্চয়ই যাবে, মাথায় অমনি ফেটটি বেঁধেই যাবে। সকলকে বলবে, দেখ আমি পরোয়া করি না, আমি নিজে দুবেলা ওকে দিয়ে আসবো, নিয়ে আসবো, দরকার হলে আমরাও লাঠিয়াল রাখবো। তুই একটা জুড়ি গাড়ি কেন তো হিরে, আমি নিজে সেই গাড়ির কোচেয়ানের পাশে বসে থাকবো। তারপর হরচন্দ্রের দিকে ফিরে বলল, ফের যদি কোনোদিন সন্ধে লাগে আমায় মদ ধরাবি তো আমি তোরই মাথা ভাঙবো হারামজাদা। রায়মোহনের জয় হলো শেষ পর্যন্ত। চন্দ্রনাথের কলেজে যাওয়া আটকাতে পারল না। এতদিনের হিন্দু কলেজ ভেঙে পড়বার উপক্রম হলো এই এক ধাক্কায়। সম্ভ্রান্ত ঘরের ছেলেরা সবাই ছেড়ে গেল হিন্দু কলেজ। তালতলার রাজেন্দ্র দত্ত রাতারাতি আরেকটি কলেজ খোলার প্রস্তাব তুললেন। তাকে সাহায্য করতে এগিয়ে এলেন অনেকেই। রানী রাসমণি দিলেন 10,000 টাকা। আরো অনেকের দানে স্থাপিত হলো হিন্দু মেট্রোপলিটন কলেজ। হিন্দু কলেজ থেকে বিতাড়িত ক্যাপ্টেন রিচার্ডসনকে আনা হলো এই কলেজের অধ্যক্ষ করে। কেশব সেনের মতো ছাত্ররা সবাই যোগ দিল এই নতুন কলেজে। রায়মোহন সেদিন হীরেমণিকে বলল, আজ শুধু আমার জন্য একটা আলাদা মাইফেল বসাবি হিরে, আর কেউ আসবে না, শুধু আমার জন্য তুই সাজবি, চোখে সুরমা লাগাবি, আমার জন্য জ্বলবে ঝাড় লণ্ঠন, ঘরে মম করবে আতরের গন্ধ, আমি তাকিয়ায় টেশান দিয়ে বসে আলবোলা টানবো, চোখ বুঝে তুই আমার হাতে সুরার পাত্তর তুলে দিবি আর গান গাইবি। হোক না আজই। হীরেমণি বলল, মরে যায় মরে যায়, বাবুর শখ কত। রায়মোহন বলল, দেখ আমি শহরের এতগুলান বাবুর থোতামুখ ভোতা করে দিলুম, আজ আমার একটু বাবু হতে শখ যাবে না? আমার প্রাণ চাইছে। অত যদি প্রাণ চাই তো রামবাগানে যাও না, মেয়ে মানুষের কি অভাব রয়েছে কলকাতায়? ভারী আমায় 2 পয়সার ফুলবাবু এলেন রে। তুই আমার টাকার খোটা দিলি? আমি টাকা রোজগার করি না, তোকে অনেক টাকা দিতে পারি না, দেখবি আজই টাকা রোজগার করে আনবো। থাক, আবার কোথাও চুরি চামারি করতে যেতে হবে না, কোন দিন রাম ঠ্যাঙানি খাবে। আমি চুরি করি না, আমি বুদ্ধি খাটাই, লোকে আমার বুদ্ধির দাম দেয়। হয়েছে হয়েছে, আমি ঢের জানি। তুই আমায় অন্য মেয়ের কাছে যেতে বললি, সে কবে থেকে তোর এখানে এসে হতো দিয়েছি, তারপর আর কোনো দিন আর কোনো মেয়ে মানুষের দিকে তাকিয়েছি? তোর মন পাবার জন্যেই তো আমার এত সাধনা। তুই আমার দিকে থাক, তারপর দেখ না আমরা দুজনাই মিলে কত কি করি। হীরেমণি হাই তুলে বলল, সারেঙ্গিওয়ালা এক্ষুনি এসে যাবে, আমার রেওয়াজ করতে হবে, তুমি এখন বিদেয়ী হও। রায়মোহন একটুও আহত না হয়ে বলল, লাথি ঝাঁটা খেয়ে তোর এখানে পড়ে রয়েছি, তবু এই আমার পরম সুখ, আজ আমি কিছুতেই যাচ্ছিনি। হীরেমণি তাকে আরো কিছু বাক্যবাণে বিঁধল, তার হাত ধরে টানাটানি করলো, তবু রায়মোহন কোনো ক্রমেই নড়ল না। হীরেমণির গান সে অহরহ শোনে, হীরেমণি অধিকাংশ রাতেই তার শয্যা সঙ্গিনী, তবু আজ রাতে সে হীরেমণির বাবু সাজতে চায়। তার ঝুলোঝুলিতে হীরেমণিকে ধরাচুরো পড়তেই হলো। বাজার থেকে ফুলের মালা এনে রায়মোহন সাজালো হীরেমণিকে। সে নিজেও লপাটে ধুতি ও ফিনফিনে কাপড়ের বেনিয়ান পরে গোফে লাগালো আতরের ছোঁয়া। মাথার চুল তেল চপচপে করে চিরুনি দিয়ে সামনে টেনে সাজিয়ে দিল কপালের উপর। 30টা মোমবাতির নতুন ঝাড় লণ্ঠন বসানো হয়েছে ঘরে। তার উজ্জ্বল আলোয় বোঝা যায় রায়মোহনের মুখে এতদিন পরে বয়সের ছাপ পড়েছে। চুল পাতলা হয়ে এসেছে, মুখের চামড়ায় সেই মসৃণতা নেই, চোখের দুপাশে কাকের পায়ের চিহ্ন। সারেঙ্গিওয়ালাকে বিদায় করে দেওয়া হয়েছে। চন্দ্রনাথ ঘুমিয়ে পড়বার পর শুরু হলো ওদের একা মজলিস। শ্যাম্পেনের বোতল খোলা হয়েছে একটা, 2টি পাত্রে তরল সুরা ঢেলে ঠুকলো একবার, তারপর দুজনে চুমুক দিল। তাকিয়ায় হেলান দিয়ে আলবোলার নলটি মুখে দেবার পর সত্যিই যেন আরামে রায়মোহনের চোখ বুজে আসছে। কত রাত্রে এই কক্ষে এই গালিচার উপর ঠিক এই ভঙ্গিতে বসেছে শহরের কেষ্টবিষ্টুরা। রায়মোহনকে চোরের মতো লুকিয়ে থাকতে হয়েছে। রায়মোহন আবেশজড়িত কণ্ঠে বলল, এবার গান গা। সেই যে প্রথম যে গানটা শিখিয়েছিল অনেক দিন আগে, সেই যে রে তুষিতে তোমারে এই যমুনারি পারে। গান চলল একটার পর একটা। গানে হীরেমণির ক্লান্তি নেই, আর যত শ্যাম্পেনের মাত্রা বাড়ে তত রায়মোহনের তারিফও বেশি বেশি হয়।
কখনো সে গানের দু একটা বাণী সংশোধন করে দেয়। রায়মোহনকে দেখে মনে হয় সে আজ সত্যিকারের পরিতৃপ্ত। রাত্রে এ পল্লী রীতিমতো সরব, গাড়ি ঘোড়া যাতায়াতের বিরাম নেই। এক এক সময় মনে হয় বুঝি কোনো গাড়ি এ বাড়ির দোরগোড়াতেই থামছে। তখন হিরেমণি উৎকর্ণ হয়ে ওঠে, গান থেকে মন চলে যায়, আর অন্য মনস্ক গানের সুরের অসঙ্গতি ঠিক ধরা পড়ে রায়মোহনের কানে। সে ধরফর করে উঠে বসে জিজ্ঞেস করে বলে, কেউ এলো? তারপরই সে চোখ ঘূর্ণিত করে বলে, হাত যদি কেউ আসে, সে যত বড় বাবুই হোক, আমি তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করব। তারপর সে হিরেমণিকে কাছে টেনে নিয়ে আলিঙ্গনবদ্ধ করে বলে, ওসব কিছু তুই শুনিসনি হিরে। মনে কর আজ পৃথিবীতে আর কোনো শব্দ নেই, কোনো বাবু নেই, শুধু তুই আছিস আর আমি আছি। আজ শুধু তোর জন্য আমি, আর আমার জন্য তুই। আমি গান বাঁধবো, তুই গাইবি। একদিন এসব ছেড়ে ছুঁড়ে তোতে আমাতে বেরিয়ে পড়বো, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে গান গাইবো। তারপর বুঝলি হিরে, ওরকম গান গাইতে গাইতে দুজনে হাত ধরাধরি করে একদিন স্বর্গে চলে যাব। কেমন? কি বিশ্বাস হচ্ছে না? দেখিস, তুই দেখে নিস, তোর জন্যে আমি স্বর্গেও একটা জায়গা করে দেব।